আমাদের অনেক এক্সপিরিয়েন্সও রয়েছে, একটা ভূতের রয়েছে। জানলা বন্ধ, ভেতরে অন্ধকার, লাইটও জ্বলছে না, ভেতর থেকে দরজাটাকে কেউ এরকম ভাবে নাড়াচ্ছে। ও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে। মানে যখন জানলি যে সৃজিত মুখার্জি তোকে ভাবছে হ্যাঁ, এই ক্যারেক্টারটার জন্য, আমাকে নিজেই উনি ফোন করেছিলেন, যেহেতু ওই ক্যারেক্টারটা পোর্ট্রে করতে হবে ওরকম একজন মহাপুরুষ। আমি তো ওনাকে মানুষ ভাবি না, ওনাকে আমি ভগবানই ভাবি। অনেককে শুনেছি যে সেই সময় সে ভেজ খায়, নন ভেজ খায় না। আমি সারাদিনে একটা ডিম খাবো ম্যাক্সিমাম, প্রয়োজনে খুব অল্প মাছ খাবো। আমি খেতে পারিনি ডিম, আমি নিজেই হ্যাঁ, ঠিক করেছিলাম যে আমি একটা ডিমই খাবো সারাদিন। এবং মহাপ্রভুর বেশে আমি ওই পুরীর চাতালে শ্রী মন্দির থেকে বার হওয়ার পর উনি যে রথে চড়েন, যেই রথের চাকা এক একটা 6 ফিটেরও ওপরে, সেই রথের সামনে দাঁড়িয়ে আমি শুটিং করেছি। এরকম কেউ মানে প্রপোজাল দিয়েছে যে তোমাকে বিয়ে করতে চাই? হ্যাঁ দিয়েছে, এবং সম্বন্ধও এসছে অনেকগুলো। অনেক। হ্যাঁ, আমি বলে এটা বিয়ে করার বয়স নেই আমার এখন। আমার জলে একটু ভয় আছে, আমি সাঁতার জানি, স্টিল আমার ভয় আছে। সুইমিং পুলে নেমে এরকম ভয় লাগে যে আমি এরকমভাবে পাটা দোলাচ্ছি, যদি একটা কুমির এসে পাটাকে খেয়ে নেয়। প্রভাসের রাজা সাব, সেটা আমি হলে দেখতে যাইনি, ওটা আমি যাবো না দেখতে। আমি ওকে স্পিরিটে দেখবো, সালার 2-তে দেখবো। সালার 2 আমি 3 বার হলে গিয়ে দেখেছি। বয়েজ গ্রুপটাতেই কেউ একটা পাঠিয়েছিল আমার ছবি দেওয়া, তার নিচে লেখা যে আজকে সকালে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আমাদের প্রিয় সূর্য। নমস্কার। আর আজকে আমার সঙ্গে আড্ডায় রয়েছে আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ভীষণ প্রিয় ভাই আমি বলবো, কারণ তার কাজের শুরু কোথাও গিয়ে আমার সঙ্গে, এবং মাঝে মাঝেই তার আসল নাম থেকে তার সিরিয়ালের নাম আমি বলে ফেলবো, কারণ এখনও কোথাও আমার ফোনে তার নাম সেভ, তার সিরিয়ালের যে নেমটা ছিল সেই নামটা দিয়ে। আমার সঙ্গে রয়েছে দিব্যজ্যোতি দত্ত। প্রথম কথা, আমার মাঝে মাঝেই তোকে রিভু বেরোবে, এখনও আমার রিভুই বেরোয়, এইরকম একটা বিষয় রয়েছে, বাট আমি চেষ্টা করব দিব্য বলার। কেমন আছিস বল? অনেক দিন পর দেখা, লং টাইম, অনেক দিন পর, অনেক বছর পর দেখা হলো। অনেক বছর পর। আমি খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? আমি ভালো আছি। তোর সঙ্গে আমার মিট হয়েছিল 2017, 2017। প্রথম মিট আমাদের 2017। তখন একটা পুরো বাচ্চা একটা ছেলে ছিল এবং ভীষণ সুইট। মানে আমাদের অনেক এক্সপিরিয়েন্সও রয়েছে, মানে সেগুলো আমরা বলবো আজকে। এগুলো মনে হয় তুই এখনো কোনো পডকাস্টে বলিস নি। একটা ভূতের রয়েছে তোর আর আমার, তোর মায়ের মনে আছে কিনা জানি না। NT1-এ? NT1-এর, 91, রাইট। হ্যাঁ, তো সেটা দিয়ে সেই সেই গল্পটা দিয়ে একটু শুরু করি না আমরা। ইভেন আমি ওটা, মানে ওটা আমি কখনো কাউকে বলিনি, মানে ওটা আমার অতটা মাথায় ছিল না। আমি বাট জানি আমার মাথায় এখনো, হ্যাঁ, থাকবে না। বাট আমার এখনো মনে আছে। এবং আমরা দুজনেই ভূত, মানে কোথাও গিয়ে হ্যাঁ, মানে ওটা অ্যাকচুয়ালি ঘটেছিল দেবাদ্রিতার সাথে, হ্যাঁ যেটা ওই ওই পেছনের যে ঘরটা, ঘরটা হ্যাঁ ছিল। ওই ঘরটায়। তো হয়েছিল যে হঠাৎ করে একদিন আমাদের জয়ীর তখন শুটিং মানে একদম, চলছিল। একদম। হঠাৎ করে, আর তখন রাত হতো, মানে হ্যাঁ, রাতে হ্যাঁ। 2টো 3টে, ভোর 5টা, ভোর 7টাতেও ব্যাক আপ হতো, তখন ব্যাক আপ হওয়ার কোনো টাইম আমরা ছিল না। 16-17 ঘন্টাও শুট করেছি হ্যাঁ, সারা তো রাত সেই জেগে। সময় আহ, মনে হয় দেবাদ্রিতা কথা বলতে বলতে, NT1 তখন পুরো অন্ধকার, তখন আমাদের ফ্লোর ছাড়া আর কোনো ফ্লোরে আলো জ্বলছে না। আমাদের মেকআপ রুম দুটো, একটা ছেলেদের একটা মেয়েদের, আর একটা মেকআপ রুম বোধহয় খোলা রাইট, ছিল, রাইট, বাকি রাইট। পুরো NT1-এর মেকআপ রুমে তালা দেওয়া। একদম। ও ফোনে বোধহয় বাড়ি থেকে ফোন এসেছিল, কথা বলতে বলতে মেকআপ রুমের পেছন দিকটায় একটা পুকুর আছে, ওই গাছটা ছিল, ওই গাছটার ওখান দিয়ে গিয়ে পেছনে একটা ঘরে গেছে। ওই ঘরটা খুব একটা খোলা হয় না, তো ঘরটার একটাই দরজা, ওই দিক থেকে ঢোকার কোনো ব্যাপার নেই। তো ওই ঘরটা একটু পুরোনো দিনের ঘর, ব্রিটিশ পিরিয়ডের হ্যাঁ, রাইট। জানলা দরজা। তো এবার দরজাটা না একটু লুজ, তুমি যদি এরকম ঝাঁকাও না, দরজাটা ঝাঁকবে, আওয়াজ হবে, দুলবে তালাটা। সেটা বাইরে দিয়ে তালা মারা। ও যখন ফোনে কথা বলছে, হঠাৎ করে দেখছে দরজাটা, আহ, কেউ নেই দরজার সামনে, মনে হচ্ছে ভেতর থেকে, ভেতরেও কেউ নেই, ভেতরে তালা কেউ নেই, দেওয়া, একদম তালা দেওয়া। জয়। জানলা বন্ধ, ভেতরে অন্ধকার, লাইটও জ্বলছে না, ভেতর থেকে দরজাটাকে কেউ এরকম ভাবে নাড়াচ্ছে। ও সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে। সবার আগে তুমি ওখানে গেছিলে, হ্যাঁ, আজ তারপর লেভেল। স্টুডিওর সবাই এক জায়গায় জড়ো হয়ে একদম। গেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে আমরা শুনলাম যে কি হয়েছে কি হয়েছে। আমি তখন ঘুমোচ্ছিলাম, কারেক্ট। কারণ আর আমার তখন সিন ছিল না, আমি একদম। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তাম। আর ও দিব্য বলছে না আমি আর ওই রুমে বসবো না, এখন রাত ও 1টা বাজে, আমি বসবো না, ফ্লোরে যাই। বাট আমরা সিরিয়াসলি এরকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে NT1-এ, যখন আমরা ওই রাতের পর রাত শুট একদমই তাই। করছিলাম। আর মানে আমি জানি না ওটার কি এক্সপ্লেনেশন, বাট ওটা একটা ঘটনা ঘটেছে, মানে সত্যি ওরকম হয়েছে। ও তারপরে খুব ভয় পেয়ে গেছিল, সবাই মিলে এক জায়গায়, মানে এটা কি ব্যাখ্যা করব, মানে এটা কেন হয়েছে আমি কিছুই জানি না, মানে আমি বলতেও পারবো না এটা কেন হয়েছে। ইভেন আমরা লাইফে 2-1বার এরকম জিনিস ঘটে, যেরকম দরজা কেঁপে যাওয়া না, বা আমি কোনো এরকম ফিগার বা স্ট্রাকচার ওরকমভাবে আমি ভূত তো চোখে দেখিনি, না, বাট কিছু অবশ্যই। কিছু জিনিস না, উম, আমার মনে হয় লাইফে আমি এরকমভাবে এক্সপিরিয়েন্স করেছি, যেটা মানে নিজের মনে হয় এটা তাহলে মনের ভুল, কিন্তু কই, মানে আমি এটা এতটা মনের ভুল হতে পারে।
মানে এরকম হয় মানুষের জীবনে কখনো কখনো, যেগুলো হয়তো বলে বোঝানো যাবে না, ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না, কিন্তু যে যার সাথে হয়েছে একমাত্র সেই জানে। এই ফিলটা আমরা অনেকেই করেছি, হ্যাঁ, যখন হ্যাঁ, ওই নাইট অনেকেই করেছি, শ্যুটটা হ্যাঁ। চলতো এনটি ওয়ানে। কিন্তু রিয়েলি বলছি সে সময় ভীষণ মজা হতো। হয়তো সত্যি মজা হতো। 16-17 ঘন্টা আমরা শ্যুট করেছি, কিন্তু আমাদের কোথাও গিয়ে একটা ফ্যামিলি বন্ডিং ছিল প্রত্যেকের একদমই মধ্যে। তাই। ইভেন আমার এটাও মনে আছে যে আমি সোমবার দিন শুটিংয়ে গেলে মঙ্গলবার বাড়িতে আসছি। আমার ডেট, তারপরে হচ্ছে সপ্তাহ, এগুলো সব গুলিয়ে যেত। আমার এরকমও মনে আছে, আহ, অর্ঘ্যদা তখন শ্যুট করছে, হ্যাঁ, 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 হ্যাঁ। সেই সময় আমাদের ডে নাইট চলছে। অর্ঘ্যদা আর হচ্ছে সিধুদা দুজনের শিট করেছে, তুমি তখন ছিলে। হ্যাঁ, আমি তখন ছিলাম। তো সেই সময় আমাদের দোলের আগের দিন রাত্রেবেলা বেশ 1টার মধ্যে প্যাক আপ করার টার্গেট, যে কালকে সকালে দোলে যাবে। আমরা 4টে তারপরে প্যাক আপ করেছি, দোল খেলে সবাই মিলে বাড়িতে গেছি। সেদিনকে পরের দিন আবার যখন সবার দেখা হয়েছে, বলছে যে আমরা কেউ ঘুমাইনি, সকালে গিয়ে দোল খেলেছি বাড়িতে গিয়ে। ইনফ্যাক্ট এরকমও হয়েছে, আমার আরেকটা খুব ভালো ওর সাথে এক্সপিরিয়েন্স রয়েছে। সেই সময় 2017, যেহেতু তুই অনেকটা ছোট, মানে তখন তুই বাচ্চা, রিয়েলি তখন দিব্য বাচ্চা। তো এরকম শ্যুট হয়েছে প্রায় মানে ভোর 4টেই প্যাক আপ হয়েছে। তারপরের দিন তোরই ফার্স্ট সিন ছিল 9টার সময়। আর আর he dressed। হ্যাঁ, আর দিব্য বলছে যে আমি আজ শুটিংয়ে যাব না। পাচ্ছি ইনফ্যাক্ট না। আমি ওর বাড়ি চলে গেছি, দিব্য আমাকে নিয়ে বাড়ি থেকে গিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, জাস্ট এবার সেই দিব্যজ্যোতি আর আজকের দিব্যজ্যোতি, যে একটা প্রজেক্টের জন্য মোটামুটি মানে না খাওয়া দাওয়া ভুলে গিয়ে, এবং তুই খুব খেতেও ভালোবাসতিস, আমি হ্যাঁ, আমি যতদূর ফুডি, জানি। আমি বরাবরই ফুডি। এই যে ডিসিপ্লিন লাইফ, নিজেকে কি কি পরিবর্তন যে এতটা হলো, এটাকে নিয়ে কি বলবি? অনেকটা দেখো, পরিবর্তন। ডিসিপ্লিন নিয়ে যদি কিছু বলতে হয়, আমার মনে হয় ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন, শুধু খাওয়ার দিক থেকে নয়, সব দিক থেকে। কারণ ডিসিপ্লিন মানুষকে না, মানে কোথাও গিয়ে একটা লাইনে চলতে, কোথাও একটা পথে চলতে সাহায্য করে। আর ডিসিপ্লিন মানে এটা নয় যে আমি আমার সমস্ত হ্যাপিনেস ত্যাগ করে দিলাম, শুধু না, স্যাক্রিফাইস সেটা স্যাক্রিফাইস একদমই স্যাক্রিফাইস না। না। লাইফ তো শাস্তি নয়, লাইফ হচ্ছে ব্যালেন্স। আমার যেটা পার্সোনালি মনে হয়, কেউ ধরো রোজ এত এত মিষ্টি খায়, সেটা তো খারাপ। কিন্তু কেউ মাঝে মাঝে খাচ্ছে, একটু ইচ্ছে হলো খেলো, আবার একটু ব্যায়াম করে নিল, আবার খাবারটাকে ব্যালেন্স করে নিল। এবার কারোর স্পেসিফিক গোল আছে যে অমুক দিন আমাকে অমুক একটা শ্যুট আছে, বা অমুক স্টেজে যেতে হবে, অমুক কিছু করতে হবে। তো সেই সময় সে একটা আলাদা ডিসিপ্লিন, একটা রুটিন মেনটেন করলো, যে এই কমাস আমি এটা করবো না, ওটা করবো না, সেটা করবো না। বাট আমার মনে হয় যে লাইফে যে কোনো জিনিসের ডিসিপ্লিন থাকাটা ভালো। সেটা মানে সেইটা ডিসিপ্লিন মানুষকে চর্চা করতে সাহায্য করে। সেটা একদমই তাই। বুদ্ধির চর্চা, শরীরের চর্চা এবং স্পিরিচুয়াল চর্চা বা আত্মার চর্চা যেটাকে বলা হয়। তো আমার মনে হয় যে ডিসিপ্লিন কোথাও গিয়ে থাকাটা ভালো। আর অত্যাধিক স্ট্রিক্ট হওয়া ভালো না। অত্যাধিক স্ট্রিক্ট হলে, যেটা আমার পার্সোনালি আমার যেটা প্রবলেম হয়, সেটা মনে হয় যে একদিন দুদিনই ভালো লাগছে, যে প্রচণ্ড ফোকাস 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 ফোকাস, প্রচণ্ড মানে আমি স্ট্রেসড আউট হয়ে যাচ্ছি, যে আমি কিছুই করতে পারছি না। আমার একটু ভালো লাগে, আমি সেটাও কিছু ত্যাগ করে দিচ্ছি। যেমন আমার যখন মাঝে মাঝে মনে হলো যে আমি একটু যাই, আমি একটু গেম খেলি, হ্যাঁ, হ্যাঁ, আমি গেম খেলে নিই। মানে এরকম না যে আমি গেম খেলার পর রিগ্রেট করছি যে আমার 2 ঘন্টা গেম খেলে নষ্ট হলো, বা আমি আজকে আমার পড়তে ইচ্ছা করছে না, আমি আজ বইটা পড়বো না, আমি পড়লাম না একদিন। কিন্তু এইটা যখন আমার রোজই ইচ্ছা করছে যে আমি রোজই 3 ঘন্টা করে গেম খেলবো, 3 ঘন্টা আমি অন্য প্রোডাক্টিভিটি করতে পারি, অন্য কিছু দিতে পারি, আমি শুধু গেমই খেলে যাচ্ছি বা পড়ছি না বা অন্য কোনো কাজ করছি না। বা একদিন আমার মনেই হতে পারে যে না ঠিক আছে, আজকে ওয়ার্কআউট করবো না, আজকে থাক, আজকে একটু চিট করি, আজকে একটু পোলাও খাই, একটু মাটন খাই, ইটস ফাইন, ইটস ওকে, মানে এটার তো কোনো প্রবলেম নেই, একটু আইসক্রিম খাই, ওকে। বাট আমার যদি এখন রোজ মনে হয় যে কালকে আইসক্রিম খেয়েছি, আজকেও খাই, কালকেও খাবো, পরশু দিনও খাচ্ছি, তারপরের দিনও খাচ্ছি, এত 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 করতে করতে, ওই জিনিসটাও ঠিক না। তো আমার মনে হয় যে ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট, আর ওটা সব থেকে কঠিন, কিন্তু করে নিতে পারলে কোনো চাপ নেই। যখন গৌরাঙ্গ ক্যারেক্টারটা জানলি যে তুই করবি, এবং প্রথমেই যেটা হয় যে তখন তোর যে ওয়েটটা ছিল, তুই নিজেও জানতিস যে আমাকে ওয়েটটা লস করতে হবে। তো সেখানটা একটা চ্যালেঞ্জ ছিল যে, এবং তুই খুব কম দিনে 25 কিলো কমিয়েছিস। অ্যাকচুয়ালি 25 কিলোই টার্গেট ছিল কমানোর। আমার যে টার্গেটটা ছিল, আমি 75 থেকে 6 হলে, মানে আমি জানতাম যে ওর থেকে বেশি সম্ভব নয়। আমাকে 3 মাসে ওর থেকে বেশি আমি পারবোই না কমাতে। কি করে হবে? এটা তো সম্ভব না হিউম্যানলি। এবার আমাকে অতিরিক্ত তাহলে ক্র্যাশ ডায়েট করতে হতো, তাহলে হয়তো আমার কোথাও গিয়ে একটা লিভারে এফেক্ট করতো, বা একদমই আমার তাই। যেটা আরেকটা প্রবলেম হতো, সেটা হচ্ছে একদম চোখ মুখ ঢুকে গিয়ে বিচ্ছিরি দেখতে লাগতো। একদম, বাট একদম। ওটা করলে একদম
খারাপ হতো, হয়তো আমি আরও 5-6 কেজি কমাতে পারতাম, কিন্তু আমার কাছে টাইম অতটা ছিল না, সেই জন্য আমি 25 কেজি অবধি যেতে পেরেছি। কিন্তু শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমি বাড়িতে এসে দেখেছি আমার 27 কেজি কমে গেছে। মানে ওই শুটিংয়ের শুটিং এর টাইমটায়, জার্নি। ওই টাইমটাতেও আমার 2 কেজি কমেছে। সেটা বডি হয়তো নিজে থেকে মেটাবলাইজ করেছে, যেহেতু ওরকম প্র্যাকটিস হয়ে গেছিলো বডির। ছিল জার্নিটা একটু টাফ ছিল, বাট খুব মানে মজাদার ছিল জার্নিটা। মানে যখন জানলি যে সৃজিত মুখার্জি তোকে ভাবছে হ্যাঁ, এই ক্যারেক্টারটার জন্য, আমাকে হ্যাঁ, নিজেই উনি ফোন করেছিলেন। নিজে ফোন নিজে করেছে? ফোন করেছিলেন। আচ্ছা, তো তখন মানে কি মনে হয়েছিল প্রথমে? উনি আগে উনি বললেন যে হ্যালো, আমি সৃজিত মুখার্জি বলছি, তোমাকে চৈতন্য চরিত্রের জন্য ভাবছি। তো আমার তখন মাথায় এলো 2021-এ আমি একটা আর্টিকেলে দেখেছিলাম, নিউজের একটা আর্টিকেলে দেখেছিলাম যে চৈতন্যকে খোঁজা হচ্ছে। 2018-তে স্ক্রিপ্টটা লেখা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2021-এ আমি এটা দেশের মাটি যখন আমি শুটিং করছিলাম তখনের কথা বলছি। 21-এ আমি নিউজটা পড়েছি যে লহ গৌরাঙ্গের নামরে বলে একটা ছবি, যেটাতে কাস্টিং আরও অন্যান্যরা ছিল। তারপর পরে তো অনেক কিছু চেঞ্জ অনেক হয়েছে। চেঞ্জ হ্যাঁ, হয়েছে। তো সেই সময়ের কথা আমি রিকল করলাম যে হ্যাঁ, এরকম তো একটা হয়েছিল। তো তারপর আমি বললাম যে কি করতে হবে না হবে। আমি তারপর নিজের ওপর ধ্যান দিতে লাগলাম আরও বেশি করে। ততদিন মানে আমার ওয়েট মোটামুটি ধরো ওই 3 মাসে যা বললাম মোটামুটি 27 কেজি কমেছিল হাইয়েস্ট। আমি প্রত্যেক সপ্তাহে ওনাকে রিপোর্ট দিতাম কত কেজি কমলো, কি করলাম, ছবি পাঠাতাম, আপডেট দিতাম। তারপরে মহাপ্রভু নিয়ে খানিকটা রিসার্চ করা বলো। দেখো, ওনাকে জেনে ওঠা বা ওনার ব্যাপারে সব কিছু জেনে ফেলা কখনোই সম্ভব নয় মানুষের দ্বারা। তো আমি মনে করি আমার দ্বারা তো পসিবল নয়। না, 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 ঠিক আছে, অবশ্যই। ওনার 0.1%ও হওয়ার আমার ক্ষমতা নেই বা আমার যোগ্যতাও নেই। কিন্তু আমার একটা জিনিস মাথায় চলতো যে আমি ওনাকে আগে ভালো করে দেখবো। মানে ওনাকে তো আমি দেখতে পাবো না ওরমভাবে। বইয়ের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, পুরনো যতগুলো ছবি আছে, কাজ আছে, যিশুদার যে কাজটা, হ্যাঁ, হ্যাঁ, এবং নীলাচলে মহাপ্রভু হোক, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হোক, ছবির কথা অনেক, বলছি, হ্যাঁ, সিনেমা। অনেক হ্যাঁ, সিনেমা ওনাকে নিয়ে হয়েছে। কাজ খুব কম হয়েছে। কিন্তু তারপরে আছে, হ্যাঁ, বাংলাতেও আছে আছে, আছে, আছে আছে। এবং বইয়ের দ্বারা হোক বা ভিডিওসের দ্বারা হোক, এখন একটা সুন্দর প্ল্যাটফর্ম, ইউটিউবটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকের অনেক রকম মতামত পাওয়া যায়। তো কোথাও গিয়ে তাকে জানা, তারপর হচ্ছে তার চোখ দিয়ে দেখা। এক হচ্ছে তাকে দেখা, 2 হচ্ছে তার চোখ দিয়ে দেখা। উনি কিভাবে ভাবতেন জিনিসটা। দেখো, ওনার মতো, আমি আবারও বলছি, ওনার মতো ভাবার শক্তি বা ক্ষমতা 1% আমারও নেই। বাট কোথাও গিয়ে যেহেতু ওই ক্যারেক্টারটা পোর্ট্রে করতে হবে, ওরকম একজন মহাপুরুষ, আমি তো ওনাকে মানুষ ভাবি না, ওনাকে আমি ভগবানই ভাবি। সেই জন্য আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে যে ওনার অন্তর্ধান রহস্য কি, আমি বলবো যে ঈশ্বরের কোনো মৃত্যু নেই। এটা আমি হ্যাঁ, ভাবি, হ্যাঁ, এটা যার সেটা যার পার্সোনাল। তো যাই হোক, তো আমি চেষ্টা করে গেছি আমার মতো করে, এবং স্ক্রিপ্টটাকে আমি খুব মন দিয়ে খুব ফোকাস করেছিলাম স্ক্রিপ্টের উপরে। এবং আমি সবসময় ভেবেছিলাম যে আমি যেটা করছি, আমাকে যেন, আমি চেষ্টা করবো, আমাকে কি লাগবে কি না লাগবে আমি জানি না। আমার মাথায় অনেকগুলো টেনশন। আমার জীবনের প্রথম ছবি, তাও এত বড় ব্যানারে, সৃজিত মুখার্জির সাথে, রানা সরকার SBF এর সাথে। সেটা এতগুলো মানুষ দেখতে আসবে, এবং এরকম একটা অনেকে কঠিন রয়েছেন, সাবজেক্ট। অনেকে হ্যাঁ, আমার আরেকটা জিনিসও সিনিয়র। মাথায় চলে যে কোনো মানুষ যখন সিনেমা দেখতে আসছে, তখন সে তার সময় এবং মানি একদম। দুটো ইনভেস্ট করছে। কাজেই আমাকে আমার 100% ইনভেস্ট করতে হবে, কারণ তারা অনেক কিছু আশা নিয়ে আসছে। তারা তো নাই আসতে পারে, কিন্তু তারা আসছে, তারা ভালোবাসছে। কাজেই আমার কাজ হচ্ছে তার আগে আমার হাতে যেগুলো আছে, যতটুকু আছে, পুরোটা দিয়ে দেওয়া। আমি সেটা চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আর্টিস্টরা যখন হুম, কোনো একটা চরিত্র করে, হ্যাঁ, সেই সময়টা ওই চরিত্রটাই হয়ে যায়, মানে যতদিন শুটিংটা হুম, চলে। হুম, হুম, এবং অনেক কিছু কিন্তু এফেক্ট থাকে হুম, তার হুম, মধ্যে। হুম, হুম, সেই হুম, সেরকম কিছু এফেক্ট ছিল। মানে আমি অনেককেই দেখেছি, অনেককে শুনেছি যে সেই সময় সে ভেজ খায়, নন ভেজ খায় না, এরকম একটা মানে একদম ওই লেভেলটার চলে যায়। নইলে কোথাও গিয়ে তো ওই ক্যামেরার সামনে ওই ক্যারেক্টারটা হয়ে ওঠা একটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, সেই রকম তোর কিছু হয়েছে এই সময়টাতে? দেখো, আমি কতটা ক্যারেক্টারে ঢুকতে পেরেছি আমি জানি না, তবে সেই সময় আমিও ননভেজ খেতাম না। তা আমার ডায়েটে আমি ওরমভাবেই ডায়েটটা ফিক্স করেছিলাম যে হ্যাঁ, আমি সারাদিনে একটা ডিম খাবো ম্যাক্সিমাম, প্রয়োজনে খুব অল্প মাছ খাবো। আমি খেতে পারিনি ডিম, আমি নিজেই হ্যাঁ, ঠিক এটা করেছিলাম যে আমি একটা ডিমই খাবো সারাদিনে, বাট আমি খেতে পারতাম না। আমি অধিকাংশ সময়টা প্রচুর ভেজিটেবল, ফ্রুটস, কফি, আর একটুখানি ওটস সকালবেলা, সেগুলো তখন সিজনাল খুব ভালো। তোমার আম হয়েছিল, হ্যাঁ, হয়তো 2 দিনে একটা আম খাচ্ছি। আম বেশি খাওয়া যাবে না, আমের তোমার হাই হ্যাঁ, ক্যালোরি আছে। একদম।
আর তরমুজটা খেয়েছি এভরিডে রাত্রেবেলা, মানে রোজ রাতে খেতাম না, যেহেতু আমি একবার দুবার ম্যাক্সিমাম খেতাম। সারাদিনে এমনও হয়েছে আমার টার্গেট ছিল আমি 1000 থেকে 1200-র ওপরে ক্যালোরি উঠবে না, খুব ভালো হয় যদি ওই 950-র মধ্যে থেকে যায়, ওটা আমি কাউন্ট করেই খেতাম সারাদিনে। 900-র ওপরে ক্যালোরি ওঠাবো না, এরকম একটা টার্গেট করতাম, 950-র মধ্যে র্যাপ হয়ে যেত। আমার এরমও মনে আছে আমি লাস্ট মাসটায়, যে মাসটায় শুটিংটা শুরু হচ্ছে, আমি সে সময় একবারও খেয়েছি, মাঝে সাঝে উপোস করেছি, শুধু কফি খেয়ে কাটিয়ে দিয়েছি, উইচ ইজ নট গুড, মানে শরীরের একদমই। জন্য লং টার্মে খুব একটা ভালো নয়। তো আমি আমার বডির সমস্ত কিছু চেক করে নিয়েছিলাম, মানে আমি সবার আগে ডায়েটটা সেট করার আগে আমি আমার স্যারের সাথে আলোচনা করে আহ, আমার রক্ত পরীক্ষা করে নিয়েছিলাম, দেখেছিলাম বডিতে ঠিকঠাক সব কিছু আছে কি না। তারপর আর কি ওরকমভাবে জিনিসটা শুরু হয়। আর প্রথম 2 সপ্তাহে আমার খুব ভয় লাগছিল, আমি বুঝতে পারছিলাম না, আর ওয়ার্কআউট প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। মানে আমি যেই ওয়ার্কআউট প্রত্যেক দিন বা প্রত্যেক সারা বছর যে ওয়ার্কআউটগুলো করি না সেগুলো অ্যাড করেছিলাম, আর যেটা সারা বছর করি সেটাই বন্ধ হয়ে গেছিলো, লিফটিং করা। কারণ লিফটিং বন্ধ করতেই হতো, আমি যতক্ষণ না লিফটিং বন্ধ করছি ততক্ষণ মাসেল পপ আউট করেই থাকবে, আমার বড়ই লাগবে আমাকে দেখতে, একদমই, চেহারা একদমই। স্ক্রিনে দেখতে বড়ই লাগবে খালি গায়ে হলে। তো আমার ওটাই চেষ্টা ছিল যে আমি জানতাম যে ফ্যাট তো ঝরে যাবে, শরীরে যা জল আছে, গালে যা ফ্যাট আছে সব ঝরিয়ে ফেলবো, আমি জানি হয়ে যাবে, মেহনত করতে হবে, কিন্তু মাসেল কী করে ঝরাবো এত কম দিনে। তো ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, আরও হাজারটা জিনিস মাথায় চলছিল যে এত বড় এত কিছু, মানে প্রথম ছবি কিভাবে কি করব, এত ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, তার মধ্যে আমাকে 12 থেকে 14 ঘন্টা শুটিংয়ে, 14 ঘন্টা মিথ্যা কথা বলবো না, 14 ঘন্টা আমাকে হয়। কখনো অনুরাগের ছয় সেরকমভাবে শুটিং করতে হয়নি, 14 ঘন্টা 12 ঘন্টাই। তো সেরকম 12 ঘন্টা কখনো কখনো শুটিং মানে করতে হচ্ছে, নিজেরও প্রিপারেশন নিতে হচ্ছে, ওয়ার্কআউট করতেই হবে, না করলে হবে না। তো সব কিছু নিয়ে তখন আমি এখন নিজে নিজে ভাবি যে তখন সব কিছু করে কীভাবে কি ম্যানেজ হয়ে গেল। পুরীর মন্দির বাঙালির ইমোশন, তো সেখানে শুটিং হয়েছে, তো তুই। দেখো ইন্ডিয়াতে, এটা আমি অনেক জায়গায় বলেছি এর আগেও, আবারও বলছি, কারণ এটা বলার মতোই কথা। আমার মনে হয় এটা একটা বড় মুহূর্ত আমার সারা জীবনের জন্য, যেটা আমরা ক্যাপচার করেছি এই ছবিটার মধ্যে। ভারতবর্ষের প্রথম কোনো ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে, যেটা পুরীর মন্দিরে শ্যুট হয়েছে, এবং মন্দির চত্বরে ওখানে মোবাইল নিয়েও ঢুকতে দেয় না, 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 ক্যামেরা তো ছেড়েই দাও, ছেড়ে। সেখানে আমরা শ্যুট করেছি। এবং মহাপ্রভুর বেশে আমি ওই পুরীর চাতালে, যেখানে ভগবান জগন্নাথকে যেই রথে শ্রী মন্দির থেকে বার হওয়ার পর উনি যে রথে চড়েন, যেই রথের চাকা এক একটা 6 ফিটেরও ওপরে, সেই রথের সামনে দাঁড়িয়ে আমি শুটিং করেছি। তো সেখানে এটা আমার কাছে অনেক কিছু, এটা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে, আমি তো তাই মনে করি। এবং সেটা বাই ব্লেস অফ প্রভু জগন্নাথ সেটা হয়েছে। এবং এরপরেও যদি কোনো ছবি পুরীর মন্দিরে কারো শ্যুট হয়, তাদের নামটা সেকেন্ডে থাকবে, আমাদের নামটা ফার্স্টে থাকবে। একদমই তো তাই। ওটা একটা আলাদা মানে ব্যাপার আর কি। মানে আমরা গিয়ে ওখানে পুজোও দিয়েছি, পুজো দেওয়ার পর জগন্নাথ প্রভুকে দেখেওছি, অ্যাকচুয়াল যে গৌর পিলার সেটাকে জড়িয়ে ধরেছি। তারপর তার পরের দিনই গৌর পিলার জড়িয়ে ধরার একটা শ্যুট হয়েছে, এবং তারপর জগন্নাথ মন্দিরের সামনে শ্যুট হয়েছে। আমি যেহেতু কাকু কাকিমাকে দেখেছিলাম যখন তুই আসতিস জয়ী করতে, মানে কাকু কাকিমা মানে প্রচণ্ডই সাপোর্টিভ বিভৎস, প্রথম থেকে। বিভৎস, তো হ্যাঁ। এখন কি বলে, মানে এই সিনেমাটা করার পর কাকু কাকিমার কি রিয়াকশন, বোনের কি রিয়াকশন? ওরা সবসময় আমাকে নিয়ে খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি থাকে, এবং আমাকে খুব সাপোর্ট করে, ও তিনজনই সাপোর্ট করে। হ্যাঁ, আমরা ভীষণ। অ্যাকচুয়ালি 4 জন, আমাদের ফ্যামিলি 4 জন খুব, 4 জনকে সাপোর্ট করি। একদমই তাই। আমিও আজকে একটু আগে বোনকে বলছিলাম যে ও ফিউচারের ব্যাপারে মানে বলছিল আর কি, আমিও তখন ওকে 2-4টে কথা বলছিলাম, ও আমাকে বলে আমি ওকে বলি। তো বাবা মা বোন আমাকে সবসময় সাপোর্ট করে। আর ওরা আমাকে নিয়ে যা হয়, ওরা আমাকে নিয়ে প্রাউড। আর ওরা সবসময় বলে আমাকে যে ফোকাস করতে, আরও আরও এগিয়ে যেতে, মাথা ঠান্ডা রাখতে। বোন কিভাবে অভিনয়ে আসবে, এরকম না, বোনের কোনো বোনের এরকম কোনো কিছু চিন্তা নেই, ভাবনা নেই ওর না, দাদাকে ওর দেখে? এরকম কিছু চিন্তা ভাবনা নেই। আচ্ছা, এবার বল, সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ থাকিস এখন? একা মোটামুটি, হয় মানে এখন তো মোটামুটি। কোথাও গিয়ে, মানে যারাই মানে হুম, কোথাও একটা সোশ্যাল মিডিয়া দেখে বলা হয় যে কাস্টিং করছে না, কিংবা ফ্যান হুম, ফলোয়ার্স কত হচ্ছে, সেই জায়গাটাকে প্রত্যেকটা সেলিব্রিটি এখন খুব সোশ্যাল মিডিয়া মেনটেন করছে, সেটা কি তুই করিস মেনটেন, নাকি সেই মেনটেনটা তোর দেখো হয় না? সোশ্যাল মিডিয়া তো দেখো, তুমি তো জয়ী থেকে আমাকে দেখেছো, তখন থেকে আমি ইনস্টাগ্রাম করি। আমার ফেসবুক পেজ খুব পরে খুলেছি আমি,
মানে আমি 2021 নাগাদ বোধহয় আমার ফেসবুকে আমি অ্যাক্টিভ হয়েছি। তার আগে অবধি আমার ইনস্টাগ্রামে ছিল। এখন আমি দুটোতেই আছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা দুটোই আছে। রয়েছে। হ্যাঁ, তো আমার ওইটা করতে ভালো লাগে তাই আমি ওটা শুরু করেছিলাম। বাট এরকম কিছু ভাবিনি যে করতেই হবে, না করলে হবে না। ওটা ভালো লাগে, বাট এটা এখন অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। তো এটা কিছু করার নেই, এটা যুগের জন্য। আজ থেকে হয়তো 20-25 বছর আগে এগুলো ছিল না, বা এগুলোর অতটা প্রয়োজনীয়তা ছিল না। এখন যখন যেরকমভাবে দেখো, এখন তো পেন ড্রাইভও অতটা ইউজ হয় না। আগে যেমন পেন ড্রাইভ শব্দটা যে এত, বা চিপ, পেন ড্রাইভ, এইগুলো যেমন অতটা শোনা যেত, সিপিইউ, না না সে এখন সিপিইউ শব্দটা শোনাই যায় না। মোবাইল দিয়ে আমি মেল করতে সবকিছু হয়ে পারছি, আমি যাচ্ছে। কাউকে মেল করলে মোবাইল দিয়ে করি, কম্পিউটারের সামনে বসতেই হয় না, পিসির সামনে বসতে হয়, ডেফিনেটলি বসতে হয়, বাট আমাকে বসতে হয় না। বা অনেকে আছে ধরো যারা বাইরে বাইরে থাকে, তাদের প্রয়োজনে হয়তো তারা একটা ল্যাপটপ নিয়ে ঘুরছে, বা কিছু কাজ যেটা ফোন থেকে হয়ে যাচ্ছে, যেটা হবে না ফোন থেকে, তাকে ল্যাপটপেই তাকে জয়েন করতে হবে অফিসের কাজ। বাট বহু কাজ ফোন থেকে হয়ে যাচ্ছে। তেমন আমরা কি আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে মানুষ ভাবেইনি যে এরকম একটা, মানে একটা পকেটের মধ্যে একটা যন্ত্র থাকবে যাতে দিয়ে সব হয়ে যাবে। এটা শুধু মানে দূরাভাষ যন্ত্র বলা হতো মোবাইলকে, শুধু কানেক্ট করা যেত, বাট এটা এখন সব রকমভাবে কানেক্ট করা যেত। সোশ্যাল মিডিয়ার আমার মনে হয় যে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমার মনে হয় যেটা ইম্পর্ট্যান্ট, এবং এটাকে আমি, মানে সোশ্যাল মিডিয়াকে আমি যথেষ্ট, আমার মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক, মানে আমার মনে হয় এটা লাইফে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাট এরকম নয় যে আমি মানে আমার 100% মাথাটা এর পেছনেই লাগিয়ে দিলাম। আর আমাকে দেখো, আমি অত ভালো হ্যান্ডেল করতে পারি না। আর যেরকম যা মেনটেন করতাম, মাঝে মাঝে কোনো ছবি তুললে বা কিছু ভালো লাগলে পোস্ট করে দিই, বা নিজের মানে কাজের যা যা রয়েছে সেগুলো প্রমোশনের জন্য তো ডেফিনেটলি দরকার হয়, তখন পোস্ট করে দিই। আর সিরিয়াল যারা করে প্রধানত, তো তারা কোথাও গিয়ে তাদের চরিত্রটাই মানুষের কাছে বেশি পরিচিত হয়ে ওঠে, নিজের নামটা নয়। হ্যাঁ, সেটা তুই প্রথম যে সিরিয়াল করেছিস সেটা বল, বা তারপরে যা যা করেছিস, এবং লাস্ট যে সিরিয়ালটা করছিস সেই নামটাই কোথাও গিয়ে তোর, মানে সেই নামই বেশি মানুষ চেনে। সেখান থেকে এই যে দিব্যজ্যোতি এই নামটাতে চেনা বা এই বিষয়টা, সেটা কি কোথাও গিয়ে মুভিটার জন্য তোর মনে হয় যে বেশি হচ্ছে মানুষের কাছে? দেখো, মানুষকে, কিছু মানুষ আছে যাদেরকে হয়তো একটা নামে চেনে, তো আমি লাকি, আমাকে 3-4টে নামে লোকে চেনে। তো আমাকে অনেকে এটা বলে যে তোমাকে তো তোমার ট্রু কলারে অনেক রকম নাম অনেক, দেখাচ্ছে। হ্যাঁ। তোমাকে কেউ সূর্য বলে ডাকছে, কেউ দিব্য বলে ডাকছে, আমি কি বলে ডাকবো? বললাম আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেটা সুবিধা হয়, আপনার দিল जो है वही मेरे को बोलो आप। তা আমি এটাই বিশ্বাস করি যে মানুষ আমাকে কোন নামে কানেক্ট করছে, কোন নামে ভালোবাসছে, তাহলেই হবে। ভালোবাসলেই হলো, দর্শকের ভালোবাসলেই হবে, ভালোবাসাটা প্রচণ্ড জরুরি 100%। হয়ে পড়ে। একদম। আচ্ছা, তুই আরেকটা বল আমাকে, যে এই যে তোর পুরো জার্নিটা, যে জার্নিটা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেছিস, শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে কাজ করেছিস, এনাদের সবার সাথে, অনেক সিনিয়র আর্টিস্ট ছিল যাদের সাথে তুই প্রথমবার কাজ করলি, তাদের সাথে যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করিস, এবং তাদের সঙ্গে তো কিছু তো আমাদের শুটিংয়ে মজার অভিজ্ঞতাও থাকে, সেরকম যদি কোনো মজার অভিজ্ঞতা থেকে থাকে। না দেখো, খুব মজার মানে মজার সিরিয়াস টপিক ছিল বলে কি একটু কোথাও গিয়ে দেখো ওরকম ভাবে হয়তো ফ্লোরে আমি ইয়ার্কি হয়তো, না ওই মানে মজার না, ওই মানে মজা না, মানে মজা বলতে আমাকে যিশুদা একবার একটা কথা বলেছিল ফ্লোরে, বলে যে তোকে দেখে তো আমার নিজের কথা মনে পড়ছে, কারণ আমিও করেছে একদম তোরই চরিত্রতে পাঠ করেছি একদম। বছর ধরে। তো সেই সময় তুই তো দেখছি তাও তোর গায়ে একটু হলেও কিছু আছে, আমার গায়ে কিছু ছিল না, যদিও তোর থেকে আমি বয়সে অনেক কম ছিলাম আরও। একদিন বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টিতে আমি আর কাঞ্চন বেরিয়েছিলাম, যিশুদা বলছে আমাকে, আমরা ভিজিনি। আমি বললাম কেন? বলছে বৃষ্টির ফোঁটাগুলোর মাঝখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে গেছি, আমরা এতটাই রোগা ছিলাম। তো এরকম ধরনের কথা যিশুদা আমাকে বলেছে, এবং আমাকে অনেক ইন্সপায়ার্ড করেছে ফ্লোরে। আর শুভশ্রীদি, সৃজিত মুখার্জি, এরা কখনো আমাকে ফিল করতে দেয়নি ফ্লোরে যে আমি জুনিয়র, আমি নতুন এসেছি, ইসকো সাইড মে যাও, ইসকো সাইড মে লাও, ঠিক আছে, এরকম কখনো কোনো রকম কোনো ফিলিং কিছু আমার মনেই করতে দেয়নি। মানে এরকম কখনো স্থিতিই ওঠেনি আর কি, মানে তৈরি হয়নি এরকম কোনো সিচুয়েশন। আর সৃজিত মুখার্জির ব্যাপারে আমি ওনার ব্যাপারে শুনেছিলাম উনি একটুখানি পার্টিকুলার, ডেফিনেটলি পার্টিকুলার, ডিরেক্টর শুড বি পার্টিকুলার।
বাট উনি খুব বকাবকি করেন, এটা সত্যি। বাট আমি লাকিলি আমি কোনো রকম বকাঝকা খাইনি আর কি। এটা তো তুই এই ফিল্মের ক্ষেত্রে বলি, তোর কেরিয়ার জার্নিতে এরকম কখনো হয়েছে কোনো সিনিয়র আর্টিস্টের, যখন হয়তো তুই নতুন ছিলি, হ্যাঁ অনেক সময় হয় না অনেকগুলো এনজি যাচ্ছে, যেখানে হয় না অনেক সিনিয়র আর্টিস্ট হঠাৎ তুমি করে জানো আমি রেগে যায়। জয়ীতে কত এনজি দিয়েছি, তো তুমি জানো, আমাকে আর কি জিজ্ঞেস করছো ওই জন্য নতুন করে? আমি তো জানি হাজার প্রচুর এনজি প্রচুর দিয়েছি। এনজি দিয়েছিস, এবং সেখানে যখন রেগে যেত সিনিয়র আর্টিস্টরা, আজকে ধর তুই সিনিয়র, জুনিয়রকেও এসে 10-12টা এনজি দিচ্ছে, সেরকম কোনো তোর আমি এফেক্ট আসে? অ্যাকচুয়ালি আমি জুনিয়রদের, আমার জুনিয়র, আমি নিজেই জুনিয়র না এখন, না, তুই আমার আর জুনিয়র, কিন্তু জুনিয়র কি? সিরিয়ালে তো একটুখানি হলেও সিনিয়র হয়ে গেছিস হ্যাঁ, তোর সেটা কোনো হয়তো অনেক বছর ধরে কাজ করছি, দেন ইটস ফাইন, হ্যাঁ চলো যে রাইট, ইয়েস। আমি অনেক বছর ধরে কাজ করছি, আজকে কেউ নতুন এসছে, সে হয়তো 1 মাস কাজ করছে, আর কাজের জায়গা কাজের দিক থেকে হয়তো তার থেকে বেশি দিন আহ, আমি কাজ করছি। তো সেই জায়গা থেকে তুমি যদি বলতে চাও যে হ্যাঁ দেখো, এরকম অনুরাগের ছোঁয়, তো আমার অনুরাগের ছোঁয়, বাই দ্য ওয়ে অনুরাগের ছোঁয় আমার জীবনে এরকম প্রথম একটা সিরিয়াল যেখানে প্রচুর কাস্টিং আছে যারা আমার থেকে বয়সে ছোট। হ্যাঁ আদারওয়াইজ সবাই আমার থেকে বয়সে বড়ই হতো সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায়। তো অনুরাগের ছোঁয় এমন যেখানে আমার মনে হতো যে হ্যাঁ আমি অনেকে senior। আছে, অনেকে আছে যারা আমার থেকে ছোট। তাদের সাথে আমি তাদের সাথে ক্রিকেট খেলতাম, তাদের সাথে আমি কি বলবো, ইনস্টাগ্রামে মিম শেয়ার করতাম, এবার এখনও করি, আমাদের একটা গ্রুপ আছে। তো কেউই আমার ওরকম ফিলিং হয় না, ওইসব আমার ফিল হয় না। তো আমার মনে হয় যে কেউ যদি 1000টা এনজি দেয়, তার ঠিক আছে, সে চেষ্টা করছে, একদমই, সে সেই বসে তো সেই নেই। সুযোগটা তাকে দেওয়া উচিত হ্যাঁ, সে কোথাও। চেষ্টা করছে, করুক না। এনজি তো আমাদেরও হয়, আমার থেকে যারা সিনিয়র আছে তাদেরও হয়, সবার হয়। সবার হয় এনজি। হ্যাঁ, তার কম হয়, তার কারণ সে অভিজ্ঞতাই তার কম একদম। হয়। আমার তার থেকে একটু বেশি হয়, কারণ তার মতো অভিজ্ঞতা আমার হয়তো নেই, দক্ষতা নেই। বা কারোর হয়তো আরেকটু বেশি হয়, সে হয়তো একদিন ও হয়তো সবাইকে ছাপিয়ে যাবে। প্রচুর তো ফিমেল ফ্যান তো জয়ী থেকেই ছিল, এখন তো সংখ্যাটা বেড়ে গেছে, না বাড়েনি? কি জানি, তুই ভালো জানবি কতগুলো প্রপোজাল পাস দিনে ফ্যানদের থেকে। এটা তো তুমি বলতে পারবে, আমি কারণ তুমি জয়ীতে দেখেছো কি হয়েছিল একবার। জয়ীতে তো প্রচুর হয়েছে, কিন্তু আমি এখন এই মুহূর্তে বলতে চাইছি, এই মুহূর্তে কি অবস্থা, চলছে কিভাবে হ্যান্ডেল করিস বিষয়গুলোকে? হ্যান্ডেল এরকম করবো? কেউ মানে প্রপোজাল দিয়েছে যে তোমাকে বিয়ে করতে চাই? হ্যাঁ, দিয়েছে, এবং সম্বন্ধও এসছে অনেকগুলো। অনেক। হ্যাঁ, আমি বলে এটা বিয়ে করার বয়স নেই আমার এখন। প্রেম করছিস? না, এখন অবধি না। এখন অবধি প্রেম করছিস না? হিরোরা তো প্রেম করে অনেকগুলো। তাতে কি হয়েছে? দেখো, হিরো হলে প্রেম করতেই হবে এমন কোথাও লেখা নেই, না যখন না না, হবে ওই তখন হবে। বলে না যে দেখবি উত্তম কুমার প্রচুর প্রেম করতেন। দেখো, ওই তুমি ভগবানের নাম বলে দিলে, তুমি ভগবানের নাম বলে দিলে, উনি তো আমার কাছে তো ভগবান। হ্যাঁ, সে তো অবশ্যই বাঙালির কাছে একদমই তাই। ভগবান। হ্যাঁ, কিন্তু সেখান থেকে বলে না যে হিরোরা একটু মানে যতগুলো প্রেম করবে তত ভালো অভিনয় করবে কোথাও গিয়ে। না দেখো, এবার ব্যাপারে যে প্রেম জিনিসটা এমন, প্রেম করলে মন উৎফুল্ল থাকে, ডোপামিন রিলিজ হয়। আমি যদি সাইন্টিফিকলি যাই, মানুষ হালকা থাকে, রিল্যাক্স থাকে। তো কাজে সে যে কাজই করবে, সেই কাজে তার অনেক, সে কাজটা অনেক মন দিয়ে করবে, ফোকাস থাকবে। তো ঠিক আছে, তার জন্য যে প্রেমই করতে হবে তার তো কোনো মানে দিব্য নেই। সিঙ্গেল এখনো, সেটা হ্যাঁ। একদিকে ভালো, মানে তোর ফিমেল ফ্যানরা দেখলো যে এখনো একটা না না, সুযোগ এরকম কোনো আছে। ব্যাপার নেই। শাহিদ কাপুরের ক্রেজ এখনো কমেনি, শাহিদ কাপুরের বিয়ে হয়ে গেছে, রণবীর না না কাপুরেরও না, বিয়ে সে হয়ে তো গেছে। এখন হ্যাঁ, ওইসব আর but নেই, এখন এখন ওসব ওইসব নেই, আর হ্যাঁ। নেই যে এই হিরোদের বিয়ে হয়ে গেলে তাদের হ্যাঁ, কোথাও হ্যাঁ, গিয়ে, মানে ওটা ওটা, আগে হ্যাঁ। ছিল, এখন এই কনসেপ্টটা উঠে গেছে একদম। ইভেন না, আমি আল্লু অর্জুন, প্রভাস, এদের আমি বীভৎস ফ্যান। আল্লু অর্জুনের তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা আছে 2খানা। তো না, আমার মনে হয় যে তুই তো জেনজি, হ্যাঁ, জেনজি। তো জেনজিদের কাছে আমার যতদূর সম্ভব মনে হয় বিয়ের কনসেপ্টটাও অনেকটা উঠেই গেছে। তোর কি না সেই জায়গা থেকে উঠেছে? না না, এইটা নয়, বিয়ের কনসেপ্ট ওঠেনি জেনজিদের মধ্যে, এইটা না, জেনজিদের মধ্যে এখন জেনজিদের এত বড় বদনাম দিও না যে, বদনাম দেবো না। এত বড় বদনাম দিও না যে আচ্ছা, বিয়ের না কনসেপ্টই না, উঠিয়ে বিয়ের দিয়েছে। কনসেপ্ট বলতে জেনজিরা জাস্ট লাইক যে মানে খুব কেরিয়ারের প্রতি ফোকাস। আমি হ্যাঁ, হ্যাঁ, জেনজিদের এটা ভালো থেকে জিনিস তো। খুব শিখি। হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো এবং জিনিস। ওরা না মুখের ওপর, মানে আমি বলছি ধর যে কোনো যারা জব করে বেসরকারি জেনজিজ আর জায়গায়, সর্টেড, একদম তাই, Sorted. ভীষণ মানে আমি করব না, আমার ভালো লাগছে না, এটা মুখের ওপর বলতে পারে। ঝুঁকেগা নেই। একদম রাইট, মানে আমরা হয়তো বসেরা কোনো কাজ দিলে আচ্ছা মানে আমাদের ইচ্ছে না হলেও আমরা করবো, জেনজিরা আমি তো করবো না, আমার তো এখন এটা আছে, বা আমার ছুটি চাই, এটা খুব আমার ভাল লাগে জেনজিদের জন্য। কিন্তু ওরা না কোথাও গিয়ে আমার মনে হয় যে
আমি একা থাকবো, একা বাঁচবো, আমি নিজের মতো করে বাঁচবো, এই ফ্রিডমটা খুব পছন্দ করে। হ্যাঁ, এবার এটা মানে পার্সন টু পার্সনও ভ্যারি করছে। হ্যাঁ, সেটা তো করে। আমিও জেনজি, আমার মনে হয় আমি আমার ফ্যামিলির সাথে বেশি ভালো। আমার কখনো মনে হয় না যে আমি একা থাকবো, আমি একা বোর হয়ে যাবো, আমি হবে না আমার দ্বারা। মানে আমার ছুটির দিন আমার বন্ধুদেরকে চাই। আহ, না একা তো আমি পারি। এবার হ্যাঁ, এবার কেউ কেউ মানে কি ওই একা একা জিনিসটা এনজয় করে, এবং এটা বলাও হয় যে নিজেকে টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, একদম। একা থাকাটা ইম্পর্টেন্ট। এবং অনেকে আছে যে হ্যাঁ ঠিক আছে আমি দূরে 1 বছর একা আছি, আমি ভালো আছি। আবার অনেকে 1 মাস একা থেকে না আমার ভালো লাগছে না, আমার ফ্যামিলিকে আমার চাই। তো এরকম দু প্রকারই জেনজি আছে, আমার বন্ধু বান্ধবদের মধ্যেই আছে। আর বিয়েটা দেখো, এবার বিয়ের কনসেপ্ট হচ্ছে, আমি যদি প্রারব্ধি অস্মিতার কথাই বলি, আমার বন্ধুদের কথাই বলি, তো ওরা তো 6 বছর 7 বছর হয়ে গেছে ওদের রিলেশন, ওরা তো একসাথেই আছে, ওরা এখনো বিয়ে করেনি, ওদের বিয়ে হয়ে যাবে। আমি জানি ওদের বিয়েতে আমি মাটন খাবো, আমাদের সমস্ত কথা হয়ে গেছে। তো এবার একে অপরের সাথে কতটা অনেস্টলি রয়েছে, একে সেটা। অপরে কতটা বেশি একে অপরের প্রতি সমর্পিত রয়েছে, সেটাই আমার কাছে মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো আমাদের শাস্ত্র অনুযায়ী গান্ধর্ব মতে প্রারব্ধে অস্মিতারও বিয়ে হয়ে গেছে। আমার মনে হয় অনেস্ট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার যার অনেস্ট থাকা সে বিয়ের আগেও থাকবে, বিয়ের পর। সম্পর্কে থেকেও অনেস্ট থাকবে, বিয়ের পরেও থাকবে। আর যার মাথায় অন্য কিছু চলবে, সে আমার মনে হয় বিয়ের পরেও তার মুশকিল আছে, মানে এই স্টেডি থাকাটা। এরপরে একটু কাজের কথায় যাব। পরবর্তী কি কাজের কথা ভাবছিস? আবার কি ছোট পর্দায় ফিরবি নাকি এখন? কিছু কথাবার্তা চলছে, দেখা যাক যেটা ভালো হবে, ডিসিশন নেব, ভেবেচিন্তে ডিসিশন নিয়ে মানে দেখা যাক কি হয়। ছোট পর্দায় কি ফেরার ইচ্ছা আছে আপাতত, না আপাতত না আমার কাছে ওরকম কোনো ব্যাপার নেই। ব্যাপার আমার কাছে আমি সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ যাতেই কাজ করি, আমি আমার ইন্ডাস্ট্রির অংশই থাকবো। আমাকে মানুষ সূর্য চরিত্রতেও ভালোবেসেছে, রিভু চরিত্রতেও ভালোবেসেছে। আমি সিরিয়ালেও আমি মানুষের ভালোবাসা পেয়েছি, সিনেমাতেও মানুষের ভালোবাসা পাচ্ছি, সিনেমাটা হলে এখনও আছে। এবং আমি আগের দিনও আমি তোমাকে একটু আগে জাস্ট বলছিলাম যে সোমমঙ্গল আর রবি সোমমঙ্গল 3 দিন পর পর আমাদের সাউথ সিটিতে ওই বিকেলবেলা প্রাইম টাইমটায় মানে হাউসফুল গেছে শো। বলছি। হিন্দি ছবিও আছে, আরও সিনেমাও আছে, ইংলিশ ছবিও চলছে তার সাথে। তো আমাদের 3 দিন পর পর মানে সাউথ সিটিতে ওই সময় হাউসফুল গেছে। তো মানুষের ভালোবাসা আমি দুটো জায়গা থেকেই পেয়েছি। সো দেখা যাক এরপরে কী হয়। ঘুরতে যেতে কতটা ভালোবাসিস? ঘুরতে যেতে তো ভালোবাসি, বাট আমার একটুখানি কী হয়, মানে আমি একা কখনো ঘুরতে যাইনি। আমি জানি না একা আমি কতটা কি এনজয় করবো। আমার সবথেকে ভালো লাগে ফ্যামিলির সাথে আর বন্ধুর সাথেই ঘুরতে যেতে। বাট আমি এরকম কারোর সাথে ঘুরতে যেতে চাই না যে মানে একদম জিরো এনার্জি, সে বুস্ট করছে না, আমাকে ডিস্টার্ব করছে না, আমাকে সকালবেলা ঘুম থেকে আমি যখন উঠছি তার আগে আমাকে ঠেলে তুলে দিচ্ছে না, আমাকে জোর করে টেনে নিয়ে পাহাড়ে উঠছে না। তা আমার এরকম লোকের সাথে রিল্যাক্স বেড়াতে করে ঘুরতে যেতে না, ভালো আমি লাগে বললাম বেশি। আমার এরকম লোকের সাথে ঘুরতে যেতে ভালো লাগে না যারা আচ্ছা। আমাকে ডিস্টার্ব করছে না। মানে আমার সাথে যদি কেউ ঘুরতে যায় আমাকে তাহলে ডিস্টার্ব করতে হবে। চল চল হ্যাঁ চল, হ্যাঁ, এই বিষয়টা আমার করতে যদি হবে। মনে হয় যে যে আমি আর ক্লাইম্ব করতে পারছি না, হুম। আমি আর উঠতে পারছি না ওপরে, আমি এর থেকে বেশি উঁচুতে উঠতে পারছি না, সে আমাকে জোর করে টেনে নিয়ে উঠছে, বলছে ঠিক আছে 5 মিনিট দাঁড়া না, একটু জল খা, তারপর উঠবো। আমি এরকম ঘুরতে যাই। যেটা ভয় লাগে মানুষের করতে, আমি সেটা করতে চাই। মানে মানুষের মানে আমারও ভয় লাগে, মানে যেই জিনিসগুলো করতে আমার ভয় লাগে। আমার জলে একটু ভয় আছে, আমি সাঁতার জানি, স্টিল আমার ভয় আছে, বীভৎস ভয় লাগে। আমি জানি না কেন, আমার পুকুরেও জল দেখলে আমার মনে হয় নিচ থেকে এক্ষুনি একটা ওই শার্ক আসবে বা একটা মানে একটা কুমির আসবে, সেই কুমিরটা পুকুরেও এরকম আমার মনে হয়, আমি জানি না কেন। সুইমিং পুলে নেমেও এরকম ভয় লাগে যে আমি এরকমভাবে পাটা দোলাচ্ছি, যদি একটা কুমির এসে পাটাকে খেয়ে নেয়, যদি কামড় দিয়ে দেয়, এরকম আমার সবসময় মনে হয়। আমার জানি না আমার কেন এই জিনিসটা মনে হয়। আমি যখনই জল দেখি বা জলে নামি, আমার সবসময় এই থটটাই মাথায় আছে, এখানে কুমির নেই তো, কুমির কি করে থাকবে, এটা তো হয় না, কোনো সম্ভব নাকি জলে সুইমিং পুলে। একটা ভয় আছে, একটা বেশি ভয় লাগে। আছে। পাহাড় বেশি কিন্তু পছন্দের, হ্যাঁ, তাই না কি? পাহাড় সমুদ্র আমার দুটোই ভালো লাগে। জলে ভয় আছে, আমি ওই জন্য আমি নিচে গিয়ে স্নর্কলিং করেছি। আমি একা একা ডুবুরিদের সাথে নিচেও গেছিলাম। আচ্ছা। হ্যাঁ, ওটা আমি গিয়ে কোথায় গিয়েছিলি স্নর্কলিং এটা? করেছিলাম। আমি খুব সম্ভবত এটা আমি আমার মনে হয় ক্র্যাবিতেই করেছিলাম। আচ্ছা। 2025-এ না 24-এ করেছিলাম। আচ্ছা। 2024-এ করেছিলাম। তো আমি স্কুবা ডাইভিং করেছি, হ্যাঁ স্নর্কলিং করেছি। আমার ভয় লাগছিল, আমি তাও করেছি। আমি নিচে গিয়ে সব কিছু দেখে এসেছি, বাট কুমির দেখতে পাইনি। ভয়কে জয় করেছিস। না ভয়কে জয় করি না। আমার এখনো মানে একটা থট আছে জলে নামলে,
বাট আমি কি জলে নামি না, এনজয় করি না? হ্যাঁ, ডেফিনেটলি করি, আমি করি তো, আমার ভালো ভালো লাগে লাস্ট করতে। কোথায় ঘুরতে গেছিলি? লাস্ট আমি উটিতে গেছিলাম, ওটিতে? আমি আমার বেস্ট ফ্রেন্ড আমরা উটিতে গেছিলাম ঘুরতে। সোলো ট্রিপ করেছিস না, কখনো? এখনো সোলো ট্রিপ করিনি। ইচ্ছে আছে সোলো ট্রিপ করার? এরকম মানে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, বাট আমাকে অনেকেই, আমার বন্ধুরা অনেকে বলে যে আর জীবনেতে একবার হলো সোলো ট্রিপ করা উচিত। আমার বোন আমাকে বলে যে জীবনে একবার হলো যা সোলো ট্রিপ করে আয়, তাহলে দুনিয়াটা চিনতে পারবি, নিজের ক্ষমতা বুঝতে পারবি, নিজেকে চিনতে পারবি। সোলো ট্রিপ হয়তো কখনো করবো, বাট আমার এরকম টার্গেট নেই যে করতেই হবে, না করলে হচ্ছে না, দুনিয়া উল্টে যাচ্ছে। বাট ওকে ফাইন, বাট আমি আমার বন্ধুদের সাথে, মা বাবার সাথেই বেশি এনজয় করি। আচ্ছা, আরেকটা কথা মনে হয় দর্শকরা তো জানে না যে তোর যে কেরিয়ার শুরু হয়েছিল জয়ী থেকে, কিভাবে তুই মানে অভিনয় করব, এটা কবে থেকে ভেবেছিলি প্রথমে? এটা কি আমি ছোট থেকে মানে আমি ভেবেছিস হ্যাঁ, বরাবরই আমি মাথায় ছিল এটা। মানে হিরো হব, হ্যাঁ, এই বিষয়টা হ্যাঁ, ছিল? হ্যাঁ। তো সেটা যখন ভেবেছিস মানে কিভাবে তুই মানে প্রথম ওয়েটা কিভাবে এলো তোর কাছে সুযোগটা? তা আমি ভাবলো, আমি যখন স্কুলে ছিলাম আমি তখন ভাবতাম যে স্কুল কমপ্লিট করি তারপর দেখা যাবে, স্কুল কমপ্লিট করি তারপর দেখা যাবে। মাধ্যমিক দিলাম, ক্লাস 11 থেকে আমার মনে হলো যে না, এবার ভালো করে আরও পড়াশোনা করতে হবে, ভালো করে, যাতে আমি একটা ভালো কলেজে, সেটা রবীন্দ্রভারতী ধরো যদি আমি ধরি, তো আমাকে ওরকম একটা কলেজে অভিনয়টা নিয়ে পড়বো বা নাটক নিয়ে পড়বো, যাই নিয়েই পড়ি, ফিল্ম স্টাডি যাইনি, আমাকে ভালো করে আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা করতে হবে। তো আমি ফোকাস করলাম, মন দিয়ে পড়াশোনা করলাম। আমার মনে আছে ক্লাস 12-এ আমি আমাদের গোটা স্কুলের মধ্যে টেস্টে আমি থার্ড হলাম। তো টুয়েলভেই তো জয়ী, তুই হ্যাঁ, টুয়েলভেই করেছিস হ্যাঁ, না? আমি আমার 12-এর মানে রেজাল্ট তখন বেরিয়েছে, আমার Just, কলেজ চলছে, সেই সময় আমি জয়ীতে ঢুকেছি। তো সেই সময় আমি ওই অডিশনটাও দিয়েছিলাম, অডিশনটা ক্র্যাক করে যায়, মানে তারপর সেই তোমাদের মানে সাথে দেখা হ্যাঁ, হয়। তারপর তো আমাদের সাথে দেখা হলো, হ্যাঁ, সেটা আলাদা। তারপর মানে তোমাদের সাথে ওই স্ট্রাগলটা মানে অডিশনটা ক্র্যাক করে গেছিল, এটা অডিশনটা তোর ক্র্যাক কোথাও করে গিয়ে একটা গিয়েছিল। অ্যাডভান্টেজ হ্যাঁ, ছিল। অ্যাডভান্টেজ তো ছিল, বাট আমার যে- মাথায় এটাও ছিল যে আমার প্রথম অডিশন এসছে, আমি ভালো করে দিই, মন দিয়ে দিই, আমি আমার সব কিছু দিয়ে, এফার্ট দিয়ে, মন দিয়ে অডিশন দিয়েছিলাম। আমার এটাও মনে হয়েছিল যদি না হয় আমি আরেকবার দেবো, পরে দেবো, আমি আমার স্টাডি করতে করতে সব করবো, যতবার হবে না আমি ততবার দেবো। আমার আরেকটা কথা মনে আছে, তুই 2000 আমি একদম সিনেমার হিরো হব, এটাও তুই একবার বলেছিলি। আমি তোমার সিনেমা, বোধহয় হ্যাঁ, 2017-তে না 18-তে বলেছিলাম, 17তেই বলেছিস বলেছিলাম। যে আমি সিনেমারই হিরো হব। তখন দেবের সামথিং কিছু একটা মুভি রিলিজ করেছিল বা কিছু, তুই এরকম মানে জাস্ট হয় না যেরকম ইয়ার্কি, একদম নতুন তুই তখন, আমি সিনেমারই হিরো হব, এবং যেটা হয় রীতিমতো অনেকেই সেই সময় অনেক এনজি যাচ্ছে, হ্যাঁ, দিব্যর যে অনেক এনজি, সেই আমরা কেউ ঘুমাইনি, কেউ ঘুমাতাম না। ঘুমাতাম না। তো সেই জায়গা থেকে যে এখনো এটা যে আমি সিনেমার হিরো হবই হব, এই জেদটা এখনো রয়ে গেছে। তো দেখা যাক কি হয়। প্রিয় অভিনেতা অভিনেত্রীকে মানে এখানকার অভিনেতা কে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির? দেখো আমি আমার যদি মানে উত্তম তুমি কুমারকে তুই বাদ দিয়ে বলিস। আমি ওনার নাম সবার আগে আসে আমার হ্যাঁ, ওই কাছে, যে- তারপরে সুচিত্রা সেন আসে। হ্যাঁ। আর এখনকার কাকে ভাল লাগে, কার সাথে কাজ করতে চাস? এরকম কোনো হিরোর সাথে আছে ইচ্ছে কাজ করার? এখন তো অনেক মানে অনেক সাবজেক্টের ওপর হ্যাঁ, মুভি হয়, হ্যাঁ, মানে হ্যাঁ। এখন এরকম না যে একজন হিরো একটা সিনেমাতে, এখন সিনেমাগুলো অন্য রকমেরও হয়। হ্যাঁ, দেখো সেখানে আমার মনে হয় যে সব রকম ছবি দরকার, মানে একটা আর্ট ফিল্মেরও যেরকম দরকার, তেমনি আমার মনে হয় যে Commercial. কমার্শিয়ালেরও দরকার, এবং আমি সেটাকে খুব সাপোর্ট করি। আহ, পুষ্পার মতো ছবিরও দরকার আছে, সে তো তেমনি সুপার ডিলাক্সের মতো ছবিরও দরকার আছে, আমি সেটা বিশ্বাস করি। না, তো কার সাথে ইচ্ছা আছে? দেখা special? যাক না, আমি ও সবার সাথে কিচ্ছু ইচ্ছা আছে। বলবে না, সবার সাথে ইচ্ছে সবার আছে। সাথে ইচ্ছা আছে। বাইরে যাওয়ার ইচ্ছা আছে বলিউডে? দেখা যাক। কোনো আমি সুযোগ এসেছিল মানে এরকম? আহ, এখন অনেকেই আমরা দেখছি যারা কাজ করে টলিউডে, বাংলাতে যারা কাজ করে তারা হিন্দিতে গিয়ে কাজ করছে, সেটা ডেলি শোপে হোক কিংবা ফিল্মে হোক বা ওটিটিতে হোক। হ্যাঁ, সেরকম কিছু তোর কাছে অপশন এসেছিল, অপরচুনিটি এসেছিল? না, এখনো সেরকম ভাবে কিছু আসেনি। এখনো না। সেরকম কিছু আসেনি। খুব মানে সীমিত না কথা না না, বলছে। সত্যি আমার কাছে সেরকম কিছু আসেনি। সেরকম কিছু না, না। আসেনি। আচ্ছা। আরে আর- এলে তোমরাই ফার্স্টে জানতে পারতে। আচ্ছা। আর তো পড়াশোনা ডান না? আমার পড়াশোনা মিথ্যা কথা বলতেই পারি, বাট মিথ্যা কথা বলবো না। আমার কলেজ করতে করতে আমি ড্রপড আউট। আচ্ছা, শেষ করার ইচ্ছে আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে, শেষ করব। তোর বলিউডের ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস? আর সাউথ দেখিস? সাউথের ফিল্ম দেখিস? সাউথ দেখা হয়, আমার দেখা খুব হয়? পছন্দের। কাকে ভাল লাগে সাউথ? হ্যাঁ, তুই পুষ্পার কথা বললি একটু, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো কাকে ভাল লাগে? দেখো আমার আল্লু অর্জুন, প্রভাস, রামচরণ, মাহেশ বাবু, এদের সবাইকে খুব ভালো লাগে। ইভেন আমার বাহুবলীর অনেক আগে থেকে আমি প্রভাসের আমার খুব ভালো লাগে প্রভাসকে। যখন দ্য রিটার্নস অফ রিভেলের ও যখন
মানে হিরো করেছিল তখন থেকে আমার ওকে খুব ভালো লাগে। রিফিউজি বলে ওর একটা সিনেমা আছে, যেটা আমাদের বাংলাতেও পরে হয় আর কি। আর আমরা যখন সেট ম্যাক্সে, সেটা আমাদের অনেকই আমার বয়সী অনেক ছেলেমেয়েদেরই ওটা নস্টালজিয়া। সেট ম্যাক্স বলো বা স্টার গোল্ড বলো, এই সমস্ত জায়গাতে আল্লু অর্জুনের বহু মুভি যেগুলো ডাব ভার্সন দেখাতো, আরিয়া 2, मैं हूँ लकी द रेसर वगैरह वगैरह, ডিজে, তো এগুলো যখন হতো তো তখন ওখানে আমি দেখতাম আর কি। তারপরে আরও প্ল্যাটফর্ম আসার পর আমরা এখন ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি, ওদের মুভিগুলো দেখতে পারি। যেমন আমি লাস্ট আল্লু অর্জুনের পুষ্পা 2 দেখলাম, তারপর ওর আরেকটা মুভি যেটা আনসিন ছিল ওটা দেখলাম, আলা বৈকুণ্ঠ পরমালু একটা সিনেমা আছে, তো যেটা হিন্দিতে পরে রিমেক হয়েছে আর কি, সেই মুভিটা দেখলাম। বাট লাস্ট একটা মুভি যেটা প্রভাসের রাজা সাব, সেটা আমি হলে দেখতে যাইনি। ওটা আমি যাব না দেখতে, আমি ওকে স্পিরিটে দেখবো, সালার 2তে দেখবো। সালার 2 আমি 3বার হলে গিয়ে দেখেছি, স্পিরিটও হয়তো 2-3বার হলে গিয়ে দেখবো। যখন প্রভাসের সালার 2 আসবে ওটাও হয়তো 2-3বার দেখবো গিয়ে। সাউথ ভীষণ দেখি, সেটা বোঝা গেল। হ্যাঁ, হিন্দিতে আমার এটা প্রিয়। বলিউডে কেউ কাউকে ভাল লাগে? আমার বলিউডও ভালো লাগে। আমি লাস্ট অ্যানিমালটা 2বার দেখেছি। আচ্ছা। আর একটা বড় সিনেমা আসছে, সেটা হচ্ছে রামায়ণ, সেটাও মনে হয় 2-3বার দেখবো গিয়ে। এই সিনেমার জন্য প্রচুর ডায়েট করেছিস, ওয়েট লস করেছিস, এবং খেতে তুই ভালোবাসিস, সেটা আমি জানি। কি ধরনের খাবার খেতে ভালোবাসিস? প্রেফার করিস কি ধরনের দেখো, খাবার আমার খেতে? কমফোর্ট ফুড বলতে সেটা বাড়ির খাবার, একটুখানি ক্লিন, আমি একটু ক্লিন খাবার খেতে পছন্দ করি। বাট আমি তার মানে এই নয় যে আমি সারা বছর একটাই খাবার খাই বা একই রকম খাই, একটু চিট করি না। হ্যাঁ, এক আধ দিন একটু এদিক ওদিক হয়ে যায়। যেমন এখন তো এই সময় তো পিঠে তৈরি হয়, কালকে আমাদের বাড়িতে পিঠে তৈরি হয়েছিল, পাটিসাপটা তৈরি হয়েছিল, আমি খেয়েছি, লিমিটে খেয়েছি, আমি 4খানাই খেয়েছি। কিন্তু এর আগে হলে হয়তো আমি 20টা খেতাম। হ্যাঁ, কিন্তু আমি 20টা খাইনি, বেকার খেয়ে তারপরে গিল্ট হবে, ওটা আমি করিনি। আমি ব্যালেন্সে খেয়েছি, 4টে খেয়েছি, হয়তো আজকে 1-2টো খাবো, ব্যাস আমার পিঠে খাওয়ার এটা চলে যাবে, মানে ওকে, আমি না মানে আমি বলতে স্যাটিসফাইড। চাইছি, তুই বাঙালি খাবার খেতে বেশি ভালোবাসিস না হ্যাঁ, চাইনিজ? ডেফিনেটলি আমি বাঙালি বেশি পছন্দ করি। না, বাঙালি। আমি ভেরি সরি, আমার চাইনিজ খাবার খুব একটা পছন্দ নয়। হ্যাঁ, মানে ঠিক আছে, খারাপ লাগে না, মাঝে মাঝে ভালো লাগে, ক্রিস্পি বেবি কর্ন, এগুলো ভালো লাগে। বাট 1 নম্বরে তো বস বাঙালি খাবার, ওর উপরে কিছু হয় না। আর আমাদের ইন্ডিয়াতে এক একটা জায়গার এক একটা যে কুইজিন, মানে কত যে কুইজিন আছে আমাদের, মানে আমি বলছি ইউরোপিয়ান বা আমেরিকানদের কাছেও এত কিছু নেই। ইভেন আমি একটা সিনকে ভিডিও দেখছিলাম, হয়তো ওটা মানে কেউ কাউকে ট্রোল করছিল সেরকমই একটা ভিডিও কিছু। একজন ব্রিটিশ মেয়েকে জিজ্ঞেস করছিল একটা ছেলে যে তোমার কুইজিনটা কি, তোমার দেশের কুইজিন কি, ইংল্যান্ডের মেয়েটা। তো মেয়েটা বলতে পারছে না, মেয়েটা কিছুক্ষণ পরে বলছে ফ্রেঞ্চ ফ্রাই। বলছে তা কী করে ফ্রেঞ্চ ফ্রাই হয়, ফ্রেঞ্চ ফ্রাই একটা কুইজিন হয়, ফ্রেঞ্চ ফ্রাইয়ের নামটা তো ফ্রান্সের নাম, তো তোমাদের কী করে হয়, তোমাদের তো সবই চুরি করা, তোমরা এদের তাদের দেশ থেকে সমস্ত তোমাদের মিউজিয়ামটা ভরিয়েছো, এখন তোমরা কুইজিন চুরি করছো, তোমাদের ইংরেজি যে ভাষাটা সেটাও তো চুরি করা। এই যে ক্যারিশম্যাটিক যে শব্দটা ইংরেজি, এটা তো সংস্কৃতের শব্দ, ম্যাক্সিমাম ল্যাটিন আমেরিকা থেকে এদিক থেকে পুরো গ্রামারের কোনো পিইউটি পুট হয়, বিইউটি বুট নয়, বাট হয়। সে মেয়েটাকে একদম যাতা বলছে আর কি, মেয়েটা ব্রিটিশ ছিল, মেয়েটা কোনো আনসার দিতে পারছে না। আর তখন আমি ভাবলাম যে হ্যাঁ, ঠিকই তো বলেছে। আমাদের মানে ইন্ডিয়ান যে কালচার, ইন্ডিয়ান যে ভাষা, তার রিচ তো অনেক বেশি, মানে তার ডেপথ তো অনেক বেশি লজিক্যাল। ইভেন বলছে যে এমবিবিএস, এই যে এমবিবিএস, সেটা তো সুশ্রুত থেকে এসছে, সংস্কৃত থেকে এসছে। এই চার্লস ব্যাবেজ কম্পিউটারই আবিষ্কার করতে পারতো না যদি না আমাদের মানে জিরো আবিষ্কার না হতো। বলছে নিউটনের ল, গ্র্যাভিটি তো আমাদের আগে, গুরুত্বাকর্ষণ এই শব্দটা পুরনো শব্দ, গ্র্যাভিটি তো অনেক পরে এসছে, আপেল নিচে পড়েছে, তার আগে তো গুরুত্বাকর্ষণ আমাদের সংস্কৃততে লেখা আছে যে গুরুত্বাকর্ষণ কী হয়। এবং পৃথিবীর কাছে সবথেকে যে বড় গ্রহ, মানে বড় নক্ষত্রটা, তার নাম হচ্ছে জ্যেষ্ঠা, এটা তো সংস্কৃতে লেখা আছে, সেটা তো ওরা আগে আবিষ্কার করেনি, সেটা তো আমরা আবিষ্কার করেছি। তো কোথাও গিয়ে আমরা আমাদের কালচারকে ভুলে যাচ্ছি। আমরা ওই না আমাদের যে, মানে আমাদের যে জিন্সটা রয়েছে অথবা আমাদের যে চোখ রয়েছে, আমরা যেটা অ্যাকচুয়ালি সেইটা না, কোথাও গিয়ে একটা আস্তরণ, কোথাও গিয়ে একটা ধুলো পড়ে যাচ্ছে। তা আমার মনে হয় যে ইয়েস, অবভিয়াসলি ইন্ডিয়ান কুইজিন, তার মধ্যে বাঙালি কুইজিন আমার সবথেকে প্রিয় এবং আমি সবথেকে বেশি প্রেফার করি, সেটা বাড়িতে রান্না হলে বেস্ট। প্রচুর বই পড়িস না? মোটামুটি।
পড়তে ভালোবাসিস মানে হ্যাঁ, আমার মনে হয় যে দেখো নলেজ। পড়তে ভালোবাসার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যখন বই পড়া মোটামুটি শুরু করি, খুব বেশি বছর হয়নি আমি বই পড়া স্টার্ট করেছি। তো এই পড়ার অভ্যেসটা আমার ওটা একটা হ্যাবিট হয়ে গেছে। আমি পড়তে হবে, পড়া উচিত বলে আমি পড়া শুরু করেছিলাম। আমি এক্সারসাইজ করা শুরু করেছিলাম এক্সারসাইজ করা উচিত বলে নয়। আমার একটা অ্যাট্রাকশান তৈরি হয়েছিল, তারপর ওটা হ্যাবিট হয়ে গেছে। আমি এখন এক্সারসাইজ না করলে আমার অসুবিধা হবে। তেমনি আমার বই পড়াটাও হ্যাবিট হয়ে গেছে। মানে আমার ওটা ভালো লাগার জন্য শুরু করিনি। মানে আমার এমনি হ্যাঁ করতে হবে, এটা পড়াটা ভালো, বই পড়া উচিত, বড়রাও বলে। তো বিভিন্ন টপিকের ওপর যা যা বই আছে আমি একটু পড়ি। তো ওই পড়তে 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 কোথাও গিয়ে পড়াটা হ্যাবিট হয়ে গেছে। দিনে টাইম না পেলেও ১ পাতা ২ পাতা যেটুকু হয়, তোমার যদি ১০ মিনিটও মনে হয় প্রত্যেকদিন একটা পাতা যদিও কেউ পড়ে না, সারা বছর ৩৬৫ পেজ হয়। ৩৬৫ পেজ মানে অনেক কিছু, অনেক কিছু। এবং কি মানে কি নিয়ে কেউ শুরু করবে বা কি কি নিয়ে বই পড়বে, একদম হ্যাঁ মানে কি নিয়ে পড়বে না, বইয়ের টপিকের কোনো শেষ নেই। ইভেন এরকমও একটা বই আছে, বইটা আমার খুব কেনার ইচ্ছা আছে, আমি এখনো কিনিনি, হাউ টু রিড আ বুক। আচ্ছা বইটার নাম হচ্ছে হাউ টু রিড আ বুক। একটা বই তুমি কীভাবে পড়বে সেটার উপরেও টপিকে বই আছে। আমার কাছে আছে, আমার একটা বই আছে। আমার নতুন বাড়িতে ইচ্ছা আছে একটা লাইব্রেরি তৈরি করার। বইমেলাতে যাওয়া হয় কি? বইমেলাতে যাওয়া হয়। আচ্ছা তোর নামে এরকম কোনো গসিপ আছে যে গসিপটা তুই দেখেছিলি, দেখার পর অবাক হয়েছিলি যে এটা আমার নামে? অনেক সময় হয় না পেস্ট্রিতে, পেস্ট্রি রিপোর্টাররা অনেক কিছু লিখে দেয়, এরকম কিছু হয়েছিল কোনো নিউজ যেটা তোর নামে হয়েছিল মানে কিন্তু ট্রু ছিল না, হ্যাঁ, বিষয়টা পুরো এবার ফলস? ব্যাপার হচ্ছে আমি একবার ইউটিউব চ্যানেলেই দেখেছিলাম কোনো একটা ইউটিউবে, সেটা তখন 2024-এর জুন জুলাই এই টাইমটায় ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হচ্ছিল যখন, T20 ওয়ার্ল্ড কাপ মেবি। সেই সময়টা আমি দেখছিলাম যে একটা ফিড এসছে, কেউ আমাকে ফিড না, কেউ আমাকে পাঠিয়েছিল, আমাদের আচ্ছা ছেলেদের বয়েজ গ্রুপটাতেই কেউ একটা পাঠিয়েছিল। আমি খুলে দেখছি যে কেউ একটা আমার ছবি দেওয়া, তার নিচে লেখা যে আজকে সকালে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন আমাদের প্রিয় সূর্য। তারপরে দেখছি যে ভিডিওটাতে বলছে যে কি সিরি করে, হ্যাঁ কি সি করে আমি মারা গেছি। আচ্ছা হ্যাঁ মানে দিব্য মরে গেছে এরকম একটা, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কী করে মারা গেছে, তাকে নিয়ে সবাই কতটা শোকাহত, ঠিক আছে, সবার কন্ডোলেন্স, ওই অমুক তমুক হ্যানা ত্যানা এইসব নিয়ে পুরো ভিডিওটা এলাম। সেটার আবার ভিউজও হয়েছে, সেটা আবার লোকজন লাইকও দিয়েছে, সেটাতে আবার কমেন্টে তাকেও গালাগালি করেছে যে পোস্ট করেছে, তো তা ধুইয়ে দিয়েছে কিছু কিছু লোক। হ্যাঁ, তো দুটো দেশ থেকে কমেন্ট হয়েছে, ইন্ডিয়া থেকেও কেউ গালাগালি দিয়েছে, বাংলাদেশ থেকেও কেউ গালাগালি দিয়েছে। হ্যাঁ মানে আচ্ছা একটা জিনিস থাকে এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুব ট্রোল হচ্ছে, ট্রোলিংয়ের শিকার প্রত্যেকটা আর্টিস্ট হচ্ছে, এবং অনেক সময় হয় আমরা নর্মাল কথা বলি কিন্তু স্লিপ অফ টাং আমাদের অনেক কিছু বেরিয়ে যায় কিন্তু আমরা ওই সেন্সে বলছি না। সেই জায়গাটা থেকে নিজেকে কতটা, তোকে যখন কথা বলিস বা কোথাও ইন্টারভিউ দিচ্ছিস, কতটা মানে তোকে ওই ট্রোলিংয়ের জায়গাটা থেকে একটা হয় না যে সাবধান হয়ে থাকতে হয়, ভাই আমি যেন স্লিপ অফ টাংও কিছু না বলে দিই। সবাই যে সবসময় জেনে বুঝে অনেক কিছু বলে তা না, এবং খুব ভুলভালভাবে ট্রোল করা হয় মানুষকে। সেই জিনিসটাকে কি বলবি তুই সেই জিনিসটার জন্য? দেখো, শুধু ট্রোলিংয়ের ব্যাপারটা এটা শুধু সেই জন্য নয়, আমার মনে হয় যে আমি কি বলছি, কেন বলছি, আর আমি যদি বিশেষ করে যখন কোনো ইনফরমেশন দিচ্ছি, হ্যাঁ এই যে আমি এখন যদি কোনো একটা মানুষকে বলি যে আমাদের ইন্ডিয়ায় 60%-এর বেশি মানুষ প্রোটিন ডেফিসিয়েন্সিতে একদম মানে ভুগছে, ভুগছে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়া একটা প্রি ডায়াবেটিক স্টেজেও চলে এসছে। একদম একদম হুম, একদম। এগুলো ইনফরমেশন, এগুলো আমি ভুল বলতে পারি না, আমি নিজের মতো বানিয়ে বলতে পারি না, আমি যা না খুশি বলে দিতে পারি না না। না এটা শুধু ট্রোলিংয়ের ব্যাপার নয় যে আমি বলছি আমাকে ট্রোলিং করবে তার জন্য আমাকে ঠিক বলতে হবে, না, এটা মানুষের জন্য ঠিক বলতে হবে। আমি যেটা বলছি আমি কনফিডেন্টলি বলছি। আমি যদি কাউকে বলি যে আপনার যদি ওজন ৮০ গ্রাম হয়, আপনার যদি লিভারে সব কিছু ঠিক থাকে, আপনি যদি সুস্থ থাকেন, তাহলে মিনিমাম আপনাকে প্রোটিন এভরিডে ৮০ গ্রাম খাওয়া উচিত, 70 গ্রাম তো খাওয়া উচিতই উচিত। তো এটা একটা ইনফরমেশন, এটা আমি ভুল বলতে পারি না। আমি ওনাকে বলতে পারি না যে আপনি জিমে যান না, আপনি কিছু করেন না, কোনো অসুবিধা নেই, আপনি প্রত্যেকদিন ১০০ গ্রামের ওপরে প্রোটিন খেতে পারেন না, এটা বলতে পারি না আমি, কারণ এটা ভুল ইনফরমেশন। একটা মানুষ যে জিমে যায় না, সে তার পার বডি মানে পার কেজি সে ডাবল অত গ্রাম এর ইনটেক বেশি করতে প্রোটিন পারে খেতে না, পারে না। মানে একদমই তাই। কোনো একটা ৮০ কেজির একটা মানুষ যে অ্যাক্টিভিটির সাথে যুক্ত নেই, সারাদিন এমনি অফিসে যায়, ডেস্কে বসছে, টুকটাক কাজ করে, মানে স্ট্রেস আউট থাকে, বাট শরীরের কসরত তার অতটা হয় না।
তাকে আমি বলতে পারি না আপনি আপনার যত ওজন আছে তার ডবল গ্রাম প্রোটিন না, না, খাবেন, না, মানে হ্যাঁ। আপনি 160 গ্রাম প্রোটিন আপনি খাবেন না, খেতে পারেন না, আপনার ডাইজেস্টিভ ইস্যু হবে, আপনার গ্যাস হবে, পটির প্রবলেম হয়ে যাবে। আপনি 80 গ্রামই খান, ওটাই যথেষ্ট, 75 to 80 গ্রামই খান আপনি। তো এটা আমি ভুল বলতে পারবো না, মানে ভুল বলতে পারবো না এই কারণে, কারণ এটা তাহলে মানুষের ক্ষতি হয়ে যাবে। মানে যারা এটা জানে এটা খুব একটা অনেক- নর্মাল একটা স্টেজের ব্যাপার, মানে আমি বলছি যে আমি যেটা বললাম এটা খুব একটা সাধারণ একটা কথা, না, মানে কোথাও এখন দেখবি মানুষ অল্প জেনে অনেক কিছু বলে ফেলে, হ্যাঁ, না এটাও আমার মনে হয় যেটা কথা, আমি থাকে। অল্পও জানি না, আমি আমি কিছু জানি না, আমি অল্পও জানি না। আমি বলছি যে আমি যেটুকু জানি, যেটা বলবো আমি যেন সেটা নিয়ে আমার যেন একটু হলেও পড়াশোনা থাকে, বা আমি ওটা জানি কনফার্ম হয়ে আমি বলছি। না আমি এমন কিছু বলে দিলাম যেটাতে কোনো একজন, মানে একটা বাচ্চাই ধরো দেখছে, সে ধরো সবে সবে জিম জয়েন করার কথা ভাবছে, তার ধরো একটা ট্রেনার নেই, সে ধরো নিজেই পড়াশোনা করে নিজের মতো করে ব্যায়াম করা স্টার্ট করেছে, সে ধরো এই ভিডিওটা দেখলো যে আরে আমার তো 50 কেজি ওজন, তার মানে আমি সারাদিনে 100 গ্রাম প্রোটিন খেয়ে নিই এক্ষুনি, কিচ্ছু হবে না আমার, ব্যাস। সে কী সার্চ করবে, সে দেখলো যে কী কী ফুডে বেশি করে প্রোটিন আছে, সে খেয়ে নিল, সে দেখলো একটা গোটা ডিমে 6 গ্রাম প্রোটিন থাকে, সে 5খানা গোটা ডিম খেয়ে নিল সারাদিনে, ও তো কোলেস্ট্রল হিট করবে। একদমই তো তাই। ও তো এটাও তাহলে, মানে ও তো বেচারা, ও তো কিছু, ও তো শুরু করেছে সবে, ও তো হয়তো এটাও জানবে না প্রত্যেকটা কুসুমের মধ্যে 1.5 গ্রাম করে কোলেস্ট্রল থাকে। আমাদের হার্ট প্রত্যেক দিন 3 গ্রামের বেশি কোলেস্ট্রল দেওয়া যায় না, আইডিয়ালি 2টোর বেশি কুসুম খেতে বারণ করে ডক্টররা। তো এগুলো না জেনে আমি কেন বলবো? আর আমি আমি এখনও আমি নিজেও কিছু জানি না। কিন্তু আর আমার যেটা মনে হচ্ছে, এই পডকাস্টের পর আরেকটা কখনো কোনোদিন তোর সাথে পডকাস্ট করব, যেটা পুরোটাই হচ্ছে হেলথ, জিম, তুই যেভাবে বলছিস আমি না এরকম অবাক হয়ে শুনছি। কারণ আমি শুনছি তার কারণ আছে। আমি লাস্ট মানে আমার অনেকটা ওয়েট গেন করে ফেলেছিলাম, আমি প্রায় হয়ে গেছিলাম 89 কিলো, নাও আই এম 79, 10 কেজি আমি 3 মান্থসে বাট তুমি এখন কমেছি। আমার মনে হয় একটু কমবে। আর একটু কমবে হ্যাঁ। হয়তো। এবং আমি টোটালি ডায়েট অ্যান্ড জিম যে সমস্ত কিছু করে মানে রীতিমতো অনেকটা ওয়েট গেন করে ফেলেছিলাম। কারণ আমি ছিলাম হচ্ছে যখন মানে তোদের সাথে যখন জয়ী করেছি তখন তো না 65 তখন ছিল। তুমি খুব আইডিয়াল ছিলে একদম ওজনটা, হ্যাঁ আইডিয়াল ছিল, খুব ওজন 65 আইডিয়াল থেকে ছিল, হ্যাঁ। 89, এখন সেটা 79-এ আছে। এবং এই ডায়েট যা যা আমাকে বলেছে, আমি তুই কথা বলছিস আমি মেলাচ্ছি, সব পারফেক্ট, মানে একই লাগছে, এই জন্য আমার কোথাও তোমাকে গিয়ে মনে হলো 10,000 স্টেপ বলেছে করতে, ওটা রাইট খুব রাইট ট্রেন্ডিং, হ্যাঁ মানে ট্রেন্ডিং ওটা খুব, মানে খুব ট্রেন্ডিং এফেক্ট করে হ্যাঁ, কোনো ইনফ্যাক্ট একটা মানুষ আমার যদি, অ্যাপসও আছে যেখানে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেকদিন 15,000 করলে তো খুবই খুব ভালো, ভালো হয়, হ্যাঁ খুবই ভালো মিনিমাম এটা। একটা 8 to হ্যাঁ 10,000 যদি প্রত্যেক দিন দিন হয়, কর, একটুখানি বেশি করে একদম জল correct। খাওয়া। অ্যাকচুয়ালি আমাদের মানে ধরো যাদের যাদের ধরো জিম যাওয়া হচ্ছে না বা যাদের টাইম নেই, তারা যদি ওটাকে বলা হয়, একটা হচ্ছে নিট বলা হয় ওটাকে, হ্যাঁ। নিট, হোয়াট ইজ নিট? নিট ইজ নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। তো এই জিনিসটাকে আমরা যখন ট্রিগার করে দিই না, তখন জিমে না গিয়েও অনেক বেনিফিটস পাওয়া যায়, মানে উই ক্যান বার্ন মোর ক্যালোরি। এবার এই নিটটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়, ধরো কোনো একটা সাধারণ জিনিস, মানে তুমি তোমার অফিস ধরো 4 তলায় বা ধরে নিলাম 6 তলায়, এটা খুব সাধারণ ব্যাপার, তুমি বাটন টিপবে, লিফট আসবে, তুমি যতই সারাদিন মেহনত করো তুমি লাস্টে চাইবে আমি অফিসে সিঁড়ি দিয়ে উঠবো না, একদম। বাট তুমি সিঁড়ি দিয়ে ওঠো, তুমি ওয়ার্কআউট করছো না, তুমি কিন্তু সিঁড়ি দিয়ে ওঠো, তুমি নামার সময় সিঁড়ি দিয়ে নামো। তোমার ধরো নিচে যাওয়ার নেই, ব্রেক টাইমে তোমার মনে হলো যে তুমি একটু 5 মিনিট বসলে একটা কফি খাবে, গুড, বাট ব্রেক টাইমে কোনো কারণ ছাড়াও একবার তুমি সিঁড়ি দিয়ে নিচে নামো, নিচে নেমে একবার রাস্তায় বেরো, তোমার কাছে যদি টাইম থাকে রাস্তায় নেমে রাস্তার ওখানে কফি খেলে বা 5 মিনিট এদিক ওদিকে একটু ওয়াক করলে, করে আবার সিঁড়ি দিয়ে ওপরে চলে আসো, আবার ডেস্কে বসো। আমরা ধরো এই যে ধরো বাড়িতে গেলে, তোমার অফিস থেকে তোমার বাড়ির ডিস্টেন্স ধরো 1 কিলোমিটার বলছি, বা ধরো মেট্রো থেকে নেমে তুমি রিক্সায় গেলে, সেই রিক্সাটা 1 কিলোমিটার তোমার বাড়িতে তোমায় পৌঁছে দেয়, তুমি রিক্সাটা নিলে না, মেট্রোতে এসকেলেটরের জায়গায় তুমি সিঁড়ি ইউজ করলে, মেট্রো থেকে নেমে আবার সিঁড়ি দিয়ে নামলে, একদমই তাই, রিক্সাটার স্টেপগুলো বদলে হয়ে যাচ্ছে তো। প্রত্যেক দিন কিন্তু তোমার 2 কিলোমিটার হাঁটা পড়ছে। তুমি একদম। ভেবে দেখো, তুমি যদি 2 কিলোমিটারও প্রত্যেক দিন হাঁটো, 2 কিলোমিটার ছাড়া এক সপ্তাহে যদি তুমি 10 কিলোমিটারই হাঁটো, তাহলে তুমি ভাবো মাসে তোমার 40 কিলোমিটার হাঁটা পড়ে। এটাই হচ্ছে ওই নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, যেটা হচ্ছে আমরা না জেনেও ক্যালোরি বার্ন করতে থাকি। এটা হচ্ছে আনপ্ল্যান্ড ওয়েতে ক্যালোরি বডি বার্ন করতে থাকে, বডি ওয়েটকে নিজে মেটাবলাইজ করতে থাকে, মেটাবলিজম ফাস্ট হতে থাকে। আর ইট, আর এর অপোজিটটাকে বলা হচ্ছে ইট ইজ এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, যেটা এক্সারসাইজের মাধ্যমে, মানে প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ থাকে বডি যখন HIIT করে, হেভি লিফটিং করে, কার্ডিও বাগেরা বাগেরা যা যা করে। তো আমার মনে হয় যারা ওয়ার্কআউট করা টাইম পাচ্ছে না, তাদেরকে এই বেসিক জিনিসগুলো করা উচিত।
প্রথম দিন ভাল লাগবে না, দ্বিতীয় দিন ভাল লাগবে না, 4-5 দিন যখনই ওটা করবে না, তুমি দেখবে তোমার বেনিফিটটা চলে এসছে। তুমি আস্তে আস্তে নিজের ভেতরে ফিল করতে পারবে যে ভালো লাগছে। প্রথম ভালো লাগবে না, না, যে না, একদম একদমই তাই। বেকার, একদম আমারও বাজে, সেমই হতো বিচ্ছিরি, ১ম একদম একদম। জঘন্য, বোকার মতো, গাধার মতো কেউ সিঁড়িতে ওঠে, 6 তলা কেউ সিঁড়িতে। বাট ওটাই তুমি যেদিন প্রথম দিন করবে না, তার পরের দিন একটা বিচ্ছিরি ব্যথা হবে পায়, একটা বিচ্ছিরি ব্যথা হবে, কোনো মানে হবে না ওই ব্যথাটার। কিন্তু ওটাই আস্তে 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 একটা ভালো লাগা স্টার্ট হবে। তুই ভীষণই পড়াশোনা করেছিস বিষয়টা নিয়ে আমার না না, জানা। আমার দেখো, আমার মানে এই তুই যে জিনিসটা ওয়েট লসটা করেছিস নিজে, তুই পড়াশোনা করে, মানে কোথাও গিয়ে তুই প্রথমেই বললি যে আমি আমার হেলথে যেন কোনো এফেক্ট না করে যায়, হ্যাঁ, এই অবভিয়াসলি, জন্য কারণ মানে তোমার, আমার মনে হয় যে তোমার হেলথ হচ্ছে তোমার সব থেকে বড় সম্পদ। ইম্পর্টেন্ট। তোমার ব্যাংকে যদি 20 কোটি টাকা থাকে না, ওটাকে এনজয় করার জন্য তোমার হেলথটাকেই ঠিক রাখতে হবে। আজকে তুমি পাহাড়ে বেড়াতে গেছো, তুমি যদি পাহাড়ে নিজে ট্রেকই না করে উঠতে পারো, তুমি যদি রোপওয়েতেও তো উঠবে, তার জন্য তো তোমাকে ট্রেক করে উপরে উঠতে হবে। তুমি যদি ট্রেকই না করতে পারো, কি মজা। তুমি যদি সমুদ্রের মাঝখানে গিয়ে একটা ঝাঁপ মেরে যদি কিছুক্ষণ যদি মানে জলের মধ্যে সাঁতরে, লাইফ জ্যাকেট পরেই হোক, একটু সাঁতরে যদি দম না ছাড়তে পারো, কি মজা হবে। তুমি সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলোই করতে পারবে না যদি তোমার হেলথ না ঠিক থাকে। হ্যাঁ, স্পেশাল কন্ডিশনস থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি সেই ক্ষেত্রে তুমি যখন সুস্থ আছো, তোমার যখন সব ঠিকঠাক আছে, তোমার স্থিতি আছে, তোমার একটা জিমে অ্যাডমিশন নেওয়া সব কিছু রয়েছে, ব্যবস্থা রয়েছে, সব রয়েছে, বা তোমার কোনো ফিটনেসের সাথে যুক্ত হওয়ার কি বলবো মাহল রয়েছে, সব কিছু রয়েছে, তাহলে তুমি কেন করছো না? কারণ তুমি যখন ফিট থাকবে, তুমিই ফিট থাকবে। তুমি ভেতর থেকে যখন ভালো ফিল করবে, তুমিই করবে, ওটা কেউ ভাগ বসাতে পারবে না। তোমার হাতে যদি 100 টাকা থাকে, 50 টাকা কেউ ছিনিয়ে নিতে পারবে, কিন্তু তোমার ফিটনেস তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। একদমই তাই। দিব্য, থ্যাংক ইউ, অনেকটা সময় দিয়েছিস তুই। এবং Thank you. আমি যেটা বলবো যে ওকে জাস্ট আমি একবার ফোন করলাম, দিব্য এরকম একটা কথা ভাবছি, আমি একটা পডকাস্ট করছি, তো তুই আসবি? হ্যাঁ, প্ল্যান করো, একদিন আসাই যেতে পারে। ও অনেক বিজি, কারণ এখন ওর হল ভিজিট চলছে, এবং তার মধ্যে তুই হ্যাঁ, সময় আজকেও আছে দিয়েছিস। আমাদের hall visit। রিয়েলি থ্যাংক ইউ, এটার জন্য আমি তোকে থ্যাংক ইউ বলছি, না, মানে তুমি এটা থ্যাংক ইউ একদম, বলো না। কেন বলবো না। দেখ, এবং ছোট্ট ছোট্ট দুটো উপহার রয়েছে আমাদের পয়েন্ট থেকে, আমার পুরো টিমের পয়েন্ট থেকে বেসিক্যালি। থ্যাংক ইউ। এটা এটা আমি খুলবো এখানে? এটা খোল, হ্যাঁ, এটা খোল। এইটা আমার খুব প্রিয় জিনিস। এটা এটা আমাদের চ্যানেলের নাম হচ্ছে লেন্স কথা, ঠিক আছে? খুব সুন্দর। ঠিক আছে, এটা কফি খেতে খেতে যাতে তুই মনে থাকে এসা দিয়ে একটা নতুন চ্যানেল আমি খুলেছে। যেহেতু কফি খাই, এটা আমার ইউজ হবে। ওকে এটা আমার খুব ইউজ হবে। ওকে ওকে। আর এইটা আমিও জানি না এটা কি। আমি এটা খুলতে পারি? খুলতে নিশ্চয়ই পারিস। ঠিক আছে, আমি এটা খুলছি। ও ওয়াও, এটা আমার খুব প্রিয় একটা জিনিস। প্রিয়াজি, প্রীতমজি, রাধা মাধব। হ্যাঁ, বাহ, সুন্দর, বিউটিফুল। থ্যাংক ইউ। খুব ভালো ভালো কাজ কর, আরও ভালো ভালো সিনেমাই তোকে দেখি, এটাই বলবো। খুব ভালো থাক, অল দ্য বেস্ট। তুমিও খুব ভালো থেকো। একদম, থ্যাংক ইউ।